শুনেছি মেয়েদের বিয়ের পর প্রথম প্রথম সর্বাঙ্গে বিষ বাঁধার জন্য প্রায় জ্বর আছে। নববধূরা সারা রাত জেগে থাকে, রাতে ঘুমায় না, এর জন্য অসুখ লেগে থাকে, টানা অসুস্থ থাকে। আপনি কি নববধূ যে ঘন ঘন অসুস্থ হচ্ছেন? এত ছুটি চাওয়ার কারণ কি মিস আয়না? অপমানের সুরে কথাগুলো বলল আয়নার অফিসের বস সাদ বিন রহমান সমুদ্র। ওনার মতো রাগী, বদমেজাজি, ইগোইস্টিক, ঘাওড়া, ঘাড় ব্যাকা ও ঘাড় তেরাও না সোজা ঘাড় উল্টো লোক আয়না তার জীবনে দেখেইনি বললে চলে। এমন বিশ্রী অপমানসূচক ঠ্যাস মারা কথায় অপমান লজ্জায় তার মুখশ্রী লাল হয়ে এসেছে, গা ঘিন ঘিন করে উঠে তার। আশেপাশে তার কলিগরা মিটমিটিয়ে হাসছে তার উপর। আয়না লজ্জায় মাথা নুইয়ে ফেলে ওড়না দিয়ে হাত পেঁচাতে থাকে। কি বাজে পরিস্থিতিতে তৈরি করলেন উনি! একটা মানুষ কিভাবে কোনো মেয়েকে এভাবে ডাবল মিনিং কথার ছলে সকলের সামনে অপমান করতে পারে? আয়নার রাগে, অপমানে, দুঃখে কান গরম হয়ে আসে। কি হলো চুপ যে? নতুন বিয়ে করেছেন নাকি তবে? আয়না উত্তর না দিয়ে ছোট করে বলে, সরি স্যার। কিন্তু মনে মনে বলল, সরি গুষ্টি কিলাই, তোকে আবার এক বিন্দু সহ্য হয় না রে চান্দু। নিজেকে কি ভাবিস তুই? বদলোক কোথাকার, খাটাস বস কোথাকার। আমি কালকেই চাকরি ছেড়ে দেবো, রিজাইন লেটার সাইন করে তোর মাথায় ময়লার ডাস্টবিনে 3 দিনের বাসি ময়লা ফেলবো। সমুদ্র এতক্ষণ পর তার দিকে মুখ তুলে তাকালো, হাতে আয়নার তৈরি করা ফাইল। সে বলে ওঠে, মন কোথায় পড়ে থাকে আপনার? আকাশে নাকি বিয়ের ঘরে? একটা কাজও ঠিক মতো শেষ করেননি, আবার ছুটি চান? লাগবে না স্যার। সমুদ্র ঠান্ডা কিন্তু তেজি কণ্ঠে বলে, আজকের মধ্যেই গত সপ্তাহের সব পেন্ডিং কাজ শেষ করে অফিস ছাড়বেন। আমি ক্লিয়ার? আয়না ভয়ে ভয়ে বলে, ইয়েস স্যার। সমুদ্র বলে ওঠে, বাকিদের কাজ ঠিক আছে, আপনারা যেতে পারেন। আপনিও গিয়ে ভুলগুলো সংশোধন করুন। আয়না সবার সঙ্গে চটজলদি বেরিয়ে যেতে চাইল। এই বদমেজাজি বেয়াদব লোকটাকে এক মুহূর্ত আর দেখতে চায় না। অসহ্য লাগে জাস্ট ওনাকে। ওনার চেহারা দেখা মানেই দিন খারাপ যাওয়া। অসহ্য। তার কি এমন অপরাধ যে এত বাজেভাবে অপমান করলো? শুধু আজ হাফ ডেই তো চেয়েছিল, আর গত সপ্তাহে জ্বরের অজুহাত অফিস একদিনও আসেনি, সেজন্য এত ইনসাল্ট করাটা কি ঠিক? এই লোকের বইয়ের কপালে নিশ্চয়ই বিরাট বড় দুঃখ আছে। ওনার যে ব্যবহার, কোনো মেয়ে বিয়ে করবে না ওনাকে। বিয়ের আসরেই ওই লোকের গোমরা চেহারা দেখে ভাগবে ড্যাম শিওর। আয়না রুমের বাইরে যেতে ধরলে ফের পিছুটাকে সমুদ্র বলে ওঠে, মিস আয়না, আপনি একটু অপেক্ষা করুন, বাকিরা যেতে পারেন। সমুদ্র আদেশ শোনা মাত্রই আয়নার সঙ্গে থাকা অন্যরা রুম ত্যাগ করলো দ্রুত। আয়না দাঁড়িয়ে রইল। সমুদ্র এবার চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায়। আয়নার অস্বস্তিতে মনের মধ্যে গুমট অনুভূতি ঘুরপাক খায়। তাকে কেন একা রেখে দিল? কি করবে তার সঙ্গে? মেরে পুঁতে দিবে না তো? ওনার যা রাগ, এক দুইটা রাগের বসে খুন ওনার জন্য তেমন কোনো ঘটনাই নয়। এই লোকের কেবিনে একা থাকা চিড়িয়াখানার ক্ষুধার্ত বাঘের খাঁচায় আটকে পড়ার সমতুল্য। কেন এই লোক আকবারায় তার সঙ্গে কথা বলতে চায়? সমুদ্র ঠিক তার সামনে এসে দাঁড়ায় এবং বলল, আপনার সমস্যাটা কি? বললাম তো স্যার, লাগবে না ছুটি, সরি। ব্যথা আছে নাকি শরীরে এখনো? আয়না বুঝে পায় না কোন ধরনের ব্যথার কথা বলছেন বস। সে চোখ তুলে তাকায়। বিয়ের পর মেয়েরা এক বিশেষ ধরনের পেন কিলার খায়। পেন কিলার খেলে আর কোনো রকমের ব্যথা থাকে না। ব্যথা না থাকলে জ্বরও আসবে না, সিক লিভও লাগবে না, রাইট? কথাগুলো আয়নার চোখে চোখ রেখে বলেই ফিচের শয়তানি হাসি হাসে সে। আয়না মাত্র বুঝলো ব্যাটা আবারও তাকে হেনস্থা করতে আজে বাজে বকে যাচ্ছে। একটা সামান্য ইস্যু নিয়ে এত বাজে বাজে ইঙ্গিতে অপমান করে কি মজা পাচ্ছে সে? আর এই ব্যাটা এত বিবাহিত নারী সম্পর্কে জ্ঞান রাখে কেমনে? আয়না একটু জোরে শব্দ করে বলে, আমি অবিবাহিত। আয়না সামনের দিকে না তাকিয়ে দ্রুত বেরিয়ে যাওয়ার জন্য পা আগাতে ধরলেই বন্ধ কাচের দরজার সঙ্গে কপালে আঘাত লাগে। সে কপালে হাত দিয়ে আও বলে শব্দ করে। সমুদ্রের সঙ্গে সঙ্গে এগিয়ে এসে তার আঘাতপ্রাপ্ত কপালটায় নিজ হাত স্পর্শ করায়। অমনি যেন আয়নার গায়ে বিদ্যুৎ খেলে যায়। সে তড়িৎ বেগে সমুদ্রের হাত নিজের শরীর থেকে ঝটকায় সরে দিয়ে বলে ওঠে, আপনি কোন সাহসে আমার কপালে হাত দিলেন? সমুদ্র জুৎসই জবাব দিতে পারে না। আয়না প্রায় চিল্লিয়ে বলে ওঠে, আপনার কোনো অধিকার নেই আমার কপাল স্পর্শ করার। নিজের লিমিটের মধ্যে থাকবেন। সমুদ্র সবটা শুনে না, কেবল অধিকার শব্দটা তার কানে বাজে ভীষণ জোরে। ঠান্ডাস, বের হয়ে যাও, আর ভুলেও নিজের চেহারা দেখাবে না। আয়না বসের কেবিন থেকে বের হতেই তার কলিগরা তাকে জ্বালানো শুরু করলো। সে এসবে বিরক্ত হয়ে নিজের ডেস্কে গিয়ে বসে। বহুত কাজ পড়ে আছে তার।
এমনিতেই মন মেজাজের কোনোটাই ভালো নেই তার। গত 5 দিনের ফাইল সব রিচেক দিতে হবে। আজ আর জলদি বাসায় ফেরা হবে না। বেয়াদব লোকটা ইচ্ছে করে তার সঙ্গে এমন করলো। অন্যদের সঙ্গে ডিসকাস করে সবাই মিলে কাগজপত্র তৈরি করেছে। তাহলে সবারটা ঠিক থাকলে তারটা ভুল যাবে কেন? এসব তাকে ঝামেলায় ফেলার পায়তারা ছাড়া বই কি কিছুই না। আয়নার মন চাচ্ছে গিয়ে ওনার চুল ধরে টানতে। হতচ্ছাড়া বেটা, যেদিন যেদিন অফিসে আসে সবার শ্বাস নেওয়া হারাম করে ছাড়ে। আয়না টানা 4 ঘন্টা কাজ করে যখন সব ফাইল রেডি করে তার অফিসের আর কেউ অবশিষ্ট নেই। সবাই চলে গেছে অফিস ছেড়ে। সন্ধ্যা 7টা বেজে গেছে। ইতিমধ্যে সে দ্রুত সমুদ্রের রুমের দিকে ছুটলো। এই সময় সমুদ্র কেবিনে থাকে না। ফাইল রেখে সে এক দৌড়ে বাসায় চলে যাবে। ব্যাটার চেহারা দেখতেও চায় না সে। আজকে অনেক দেরি হয়ে গেছে। বাসায় নিশ্চয়ই সকলে চিন্তা করবে। সমুদ্রের কেবিন পুরা ফাঁকা। তার পিয়ে দাঁড়িয়েছিল পাশেই। তাকে দেখে এগিয়ে এসে হেসে বলে, গুড মর্নিং। আয়না ব্যস্ততা নিয়ে বলে ওঠে। তোমাদের বদমেজাজি স্যার কোথায়? মেয়েটা সুন্দর করে হেসে বলে, স্যার বেরিয়ে গেছে, ফাইল রেখে যাও, স্যার কালকে চেক করবেন। আয়না মনে মনে ভাবে, বেয়াদব বস তাকে এভাবে গাধার মতো কামলা খাটিয়ে নিজে আগে আগে বেরিয়ে গেছে, আয়েশ করছে। বেটা আসলেই খাটাস, মানুষকে বিপাকে ফেলে দিতে পছন্দ করে যত সব। সে ফাইল ডেস্কে রেখে ফুরফুরে মেজাজে অফিস থেকে বের হবে এমন সময় যার মুখ দর্শন করতে চায় না ঠিক তার মুখের সামনে এসে পড়ল সে। সমুদ্র তখন ফোনে কার সাথে যেন গল্প করছিল। আয়না তাকে পাশ কেটে চলে যেতে ধরলে ঠিক তার সামনে এসে রাস্তা আটকায় সমুদ্র। সে তখনও ফোনে কার সাথে যেন কথা বলছিল। আয়না না চাইতেও দাঁড়িয়ে গেল। সমুদ্র ফোন কেটে তার দিকে সন্দেহমূলক দৃষ্টিতে তাকালো। আয়না আগ বাড়িয়ে বলল, ফাইলগুলো আপনার ডেস্কে রেখে এসেছি। জানতে হলে আয়না হনহন করে বেরিয়ে আসে অফিসের বাইরে, যেন সে হাঁপ ছেড়ে বাঁচল। কিন্তু আজ যেন বিপদ পিছু ছাড়তে নারাজ। প্রতিদিন 5টার মধ্যে এদিকে অনেক সিএনজি রিক্সা পাওয়া যায়, কিন্তু আজ একটা কাকও নেই। রাস্তা পুরো ফাঁকা। আয়নার চিন্তা বেড়ে গেল, সে বাসায় পৌঁছাবে কিভাবে। রাস্তায় দাঁড়িয়ে অপেক্ষা করতে করতে সমুদ্র এসে তার পেছনে দাঁড়ালো, তবে কিছু বলল না। একটু পরই পার্কিং লট থেকে কালো এক্স করোলা গাড়ি এসে থামে। সমুদ্র তাকে পাশ কাটিয়ে যেতে যেতে বলল, কারো হেল্প লাগলে জানাতে পারে সে। আয়নার কানে কথাটা কর্ণপাত হওয়া মাত্র সে সোজা বাম দিক ধরে পথ আগায়। আয়না রাস্তার ধারে বসা ফুচকা স্টলে গিয়ে থামে। সে এক্সট্রা ঝাল বোম্বে মরিচের ঝাল সহ ফুচকা অর্ডার দিল। আর যা যা টলারেট করেছে, এখন ঝাল ফুচকা না খেলে তার মাথা ঠান্ডা হবে না। ফুচকার প্লেট হাতে আসতে সে খুশি হয়ে যায়, কিন্তু খুশি নিমিষেই হারিয়ে যায় যখন দেখলো তার খাটাস বস ঠিক হেঁটে এসে তার সামনে দাঁড়ালো। আয়না ফুচকা হাতে নিয়ে সম্পূর্ণ ঘুরে অন্যদিকে তাকায়। সমুদ্র ভ্রু কুচকে তাকিয়ে ফের আয়নার মুখোমুখি দাঁড়িয়ে যায়। আয়না তখন সঙ্গে সঙ্গে আবার অন্যদিকে ঘুরে যায়। সমুদ্র মুখে উচ্চারণ করে বলে, মেয়ে তো পুরোই তার ছিঁড়া। আয়না অন্যদিকে ঘুরে ফুচকা খাচ্ছিল। সমুদ্র ঠিক তার পেছনে দাঁড়ালো এবং পকেটে হাত গুজে বলে, আবার কি সমস্যা হলো? পেটে ব্যথা নাকি? মুখ ঘুরিয়ে অন্যদিকে বলেছেন কেন? আয়না পেছন দিকে তাকিয়ে বলে, পালাচ্ছি না, আপনার আদেশ পালন করছি। সমুদ্রের খেয়াল হলো সকালে একবার বলেছিল যেন আর চেহারা না দেখায়। সে বলে উঠে, এখন অফিস আওয়ার না, সো চেহারা দেখতে আমার অসুবিধা নেই। আয়না এবার তার দিকে ঘুরে তাকায়। সমুদ্র একটু ভ্যাবাচাকা খেলো। মেয়েটা ঝালে একদম কাহিল, নাকের পাটার ঠোঁট একদম টকটকে লাল হয়ে গেছে ঝালে, চোখ দিয়ে বুঝি পানি গড়াচ্ছে। সমুদ্র ফুচকালাকে জিজ্ঞাসা করে, বিল কত? আমি দিচ্ছি। সমুদ্র তাকে উপেক্ষা করে লোকটাকে 100 টাকা দিয়ে দিল। আয়না প্লেট ফেরত দিয়ে সমুদ্র থেকে দূরে সরে যেই না অন্যদিকে হাঁটা দিবে, অমনি সমুদ্র তার হাত খপ করে ধরে ফেলে। আয়না চোখ বড় বড় করে তার দিকে তাকিয়ে কিছু বলতে যাবে আগে সমুদ্র ভীষণ জোরে ধমক দিয়ে বলে, আর কোনো কথা বলবে না, সোজা গাড়ি থেকে ওঠো, নাহলে আমার চেয়ে খারাপ আর কেউ হবে না। আপনার চেয়ে বেশি খারাপ অন্য কেউ হবেও না। খারাপ হওয়ার প্রতিযোগিতায় আপনি একদম প্রথম স্থানে আছেন। সমুদ্র কিছু বলে না। সে আয়নার হাত ধরে আগায় গাড়ির দিকে। গাড়ির সামনে এসে ফ্রন্ট ডোর খুলে দিয়ে বলে, আজকে মেইন রোডের দিকে শ্রমিক আন্দোলন। আমি রিক্সা দিয়ে চলে যাব। পাগল নাকি? এদিকে কোনো যানবাহন পাওয়া যাবে না আজ। তাহলে হেঁটে যাব। শাট আপ, চুপচাপ বসেন গাড়িতে। আপনার জন্য 2 ঘন্টা ধরে অপেক্ষা করছিলাম। আয়না অবাক নয়নে তাকিয়ে বলে, আমার জন্য অপেক্ষা কেন করবেন? কৈফিয়ত দিই না আমি। বাক্যটা ভীষণ কর্কশ গলায় বলেই আয়নাকে এক প্রকার জোর করে গাড়িতে বসে সজোরে দরজা লাগিয়ে দেয়। দরজা লাগানোর আওয়াজে আয়নার আত্মা কেঁপে ওঠে। উফ, এত রাগ কেন এই লোকের? এই লোকই এই ড্রাইভিং সিটে এসে বসছে। শিট শিট, সে মোটেও ওনার এত কাছাকাছি বসতে চায় না।
সমুদ্র গাড়িতে এসে ড্রাইভিং সিটে বসতে আয়নার অস্থিরতা বৃদ্ধি পেল। সমুদ্রের ঠক করে দরজা লাগানোর আওয়াজে সে ছোট করে ঢোক গিলল। ওনার শরীর থেকে একটা অদ্ভুত মিষ্টি সুবাস ভেসে আসছে। নিশ্চয়ই কোনো সুন্দর পারফিউম মেখে এসেছে সে। আয়না আর চোখে একবার তাকে পরখ করে নেয়। খুব সুন্দর করে চুলগুলো গোছানো, কপালের দিকে কিছু ছোট চুল বড় অযত্নে পড়ে আছে। পরনে সাদা ফর্মাল শার্টটার হাতা গুটানো, গুটানো শার্টের হাতের সামনে দিয়ে দামি হাতঘড়িটা উকি মারছে। সমুদ্র এক টানে গাড়ি টান মেরে বলল, কি দেখছেন এত? আয়না যেন মুহূর্তের মাঝে ভিমড়ে খেলো। সে বড় করে শ্বাস নিয়ে বলে উঠল। কই কি দেখবো আবার? সমুদ্র সুন্দর করে হেসে বলে, আমাকে দেখছিলেন নাকি? আয়না ভেবাচাকা খেয়ে গেল। উনি কিভাবে বুঝলো? আয়না একবার আর চোখে তাকিয়েছিল তার দিকে। এত নজরদারি রাখে কেমনে? সে আমতা আমতা করে বলে, না না, আপনাকে দেখার কি আছে? আমি একবারও তাকাইনি আপনার দিকে। ওয়েল, আমাকে দেখার অনেক কিছু আছে, বুঝছেন? না। না, ইউ শিওর? আয়না বলবে না ভেবেও ভুল করে বলে দিল। আপনার শুধু চোখ দুটিই সুন্দর। সমুদ্র যেন প্রশংসা পেয়ে সামান্য খুশি হলো। পুরুষও প্রশংসা পেলে খুশি হয় জানা ছিল না আয়নার। সে মোড়ে বাঁক নিতে নিতে জবাব দেয়, তাহলে আমার চোখের দিকে নজর যায়? আয়না তার মুখে এমন কথা শুনে ভীষণ লজ্জা পায়। বেভাস কথা বলা একদমই ঠিক হয়নি তার। আয়না ভাবলো ও কোনো স্যাভেজ উত্তর দিবে, কিন্তু লজ্জায় তার মুখ দিয়ে কোনো কথা বের হলো না। এই বদমেজাজি ছেলেটাকে শায়েস্তা সে করতে পারবে বলেও মনে হয় না। তবে এটা চিরন্তন সত্য যে লোকটার চোখের দিকে অবশ্যই নজর যায়, যাবেই বা না কেন। এত এক্সট্রা অর্ডিনারি চোখের অধিকারী কয়জনই বা? ওনার বুঝি এজন্যে অহংকার বেশি। ওনার ওই নীলচে চোখের মনির দিকে তাকালে যে কেউই তার অদ্ভুত প্রশান্ত চোখ দুটির সৌন্দর্যের ঈর্ষায় বশীভূত হবে। আয়নার মনে হয় তার চোখ দুটির দিকে তাকিয়ে তার নাম সমুদ্র রেখেছে কেউ। এই লোকটার সুন্দর চোখ জোড়ার মতো সেম টু সেম যদি আয়নার হবু বাবুদেরও চোখ হতো, ইস তাহলে কি সুন্দর হবে। এটা মাথায় আসতে আয়না নিজের চিন্তায় নিজে ভীষণ বিব্রত হলো। বারবার ইন্টারের জিনতত্ত্ব অধ্যায়ের কথা স্মরণ হচ্ছিল আর লজ্জায় চোখ মুখ গরম হয়ে আসছিল। এমন সময় হুট করে জোরে ব্রেক কষে একটু বাম দিকে গাড়ি ছিটকে পড়ে। সঙ্গে সঙ্গে আয়নার সিট বেল্ট না বাঁধার ফলে সামনের দিকে জোরে এগিয়ে এসে মুখ থুবড়ে পড়তে ধরলে একটা পুরুষালী হাত এসে তার কপালের দিকে ঠেকে দেয়। ফলে ব্যথা পাওয়া থেকে রক্ষা পায় সে। ওনার হাতের উপর নিজের কপাল মুখ স্পর্শ পাওয়ায় বেশ অস্বস্তি লাগে আয়নার। সমুদ্র বিরক্ত মুখে বলে, বাংলাদেশে গাড়ি চালানো মানে রোলার কোস্টার উপর বসে থাকা। তারপর এদেশের একজনও যদি কোনো রুলস মানে। সঙ্গে সঙ্গে সমুদ্রের দিকে জানালায় টোকা পড়ল। ৩-৪ জন লোক জড়ো হয়ে দাঁড়িয়ে আছে। সে কাজ সামান্য খুলতে একজন লোক বলে ওঠে, কে ভাই, গাড়ি চালাতে পারেন না? নিয়ম মানেন আপনারা? লোকটা কাচের জানালা ভেদ করে গাড়ির ভেতরে দৃশ্য দেখলো। পাশে মেয়ে বসে থাকতে দেখে যেন মজা পেল সে এবং বলে, মেয়ে নিয়ে পোস্টি সৃষ্টি করে মজা নেন আর গাড়ি চালানোর সময় মানুষের উপর পারলে উঠাইয়া দেন। মেয়ে নিয়ে থাকলে তো ভাই হুঁশ থাকে না। সমুদ্রের যেন রাগ উঠে যায় কিন্তু শান্ত থেকে বলে, রং সাইড দিয়ে যাচ্ছে, সেটা দেখলেন না? আপনি গাড়ি চালান, আপনি দেখবেন, কিন্তু আপনি তো মজো মস্তি নিয়ে ব্যস্ত। দেখার আর সময় কই, জরিমানা দেন। মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। কিন্তু পথচারীদের মধ্যে তার সঙ্গে ঝগড়া করার চেয়ে জরিমানা নেওয়ার তারা বেশি। অগত্যা ১,০০০ টাকার নোট এগিয়ে দিতেই তারা গাড়ি ছাড়লো। এবারে সমুদ্র গাড়ির স্পিড তুলে জায়গা দ্রুত ত্যাগ করলো। একটু সামনে যেতে আয়না বলে ওঠে, গাড়ি থামার নামবো আমি। আপনি কি ভয় পেয়েছেন? রিল্যাক্স, আপনাকে অ্যাক্সিডেন্ট করিয়ে মারবো না আমি। আয়না বলে ওঠে, সামনের গলিতেই আমার বাসা। ও, সে দ্রুত বামে গাড়ি থামায়। আয়না কোনো কথা না বলেই নেমে পড়ে। সমুদ্র মনে মনে ভাবে একটা ধন্যবাদ অব্দি দিল না। তবে সে গাড়ি থামিয়ে অপেক্ষা করতে থাকে। আয়না সামনে না গিয়ে পিছনে গিয়ে দোকান থেকে অনেকগুলো বনরুটি কিনলো। সমুদ্র কিছুটা বিস্ময় নিয়ে ফ্রন্ট মিরর দিয়ে পেছনের দিকে চোখ রাখে। দোকানের সামনে দাঁড়িয়ে একটা রুটির প্যাকেট খুলতে দুটো রাস্তার কুকুর এসে তাকে ঘিরে ফেলে। আয়না ওদের রুটি খুলে খাবার দিতে থাকলো। কুকুরগুলো এসে এসে তার পাশে জড়ো হয়ে রুটি খাচ্ছে। কুকুরগুলো বুঝি আয়নাকে চেনে। সমুদ্র একবার পেছনে ঘুরে তাকিয়ে সরাসরি আয়নার কাণ্ড দেখে নেয়। কিছু দৃশ্য বা দৃশ্যপট সরাসরি দেখতে ইচ্ছা করে। ক্যামেরা কিংবা আয়নার প্রতিচ্ছবিতে সম্পূর্ণ সৌন্দর্য ধরা পড়ে না, দেখার স্বাদও পুরোপুরি মেটে না। তা না হলে কেউ আর সমুদ্র পাড়ে যেতই না। কিছু চোখের তৃষ্ণা প্রত্যক্ষদর্শী দর্শনে কেবল মেটে। সমুদ্র যখন বাসায় ফেরে তখন রাত 11টা অতিক্রম হয়েছে। আজ একটু বেশি দেরি করে ফেলেছে। শুধু শুধু 2 ঘন্টা নষ্ট করেছে আজ সে। বাসায় সবাই খাওয়া দাওয়া করে ফেলেছে নিশ্চয়ই।
এখন ঘুমাচ্ছে সবাই, কিন্তু তাকে অবাক করে দিয়ে তার মা মিসেস রোদেলা ঠিক ডাইনিং টেবিলে তার জন্য অপেক্ষায় ছিলেন। সমুদ্র মুচকি হেসে বলে, আম্মু জেগেছো কেন? ঘুমোনি কেন? তোর জন্য অপেক্ষায় ছিলাম। কেন মা? আমি ঘুমালে তো তুই না খেয়ে খালি পেটে শুয়ে পড়বি। তোমার কিন্তু প্রেশারের সমস্যা, সময় মতো ঘুম দরকার। মিসেস রোদেলা দুঃখী দুঃখী চেহারা করে বললেন, ঘরে আমার বৌমা আসলে দেখতি আমাকে এই হাই প্রেশার নিয়ে তোর জন্য রাত জাগতে হতো না। বৌমাই সব গরম করে তোকে খাওয়াতো। বৌমা না আসলে তোমার রাত জাগার প্রয়োজন নেই। সমুদ্র খেতে বসে সে বুঝলো মা আসলে তার খাবার বেড়ে দেওয়ার অপেক্ষায় বসে নেই, বিশাল বড় ফাঁদ পেতে রেখেছে। ইমোশনাল ট্র্যাজেডি অ্যাপ্লাই করছেন উনি। মিসেস রোদেলা ভাত বেড়ে দিয়ে বলে, তোর আব্বু কিন্তু তোর উপর ভীষণ রেগে আছে বাবু। আব্বু গত 6 বছর ধরে রেগে আছে। এবার আর বাবাকে কষ্ট দিস না বাবু। তোর বাবা তোদের কত ভালোবাসে, একবারও তুই সেসব নিয়ে ভাবিস না। মানুষটা অসুস্থ হয়ে যাচ্ছে, আমি অসুস্থ হয়ে পড়ছি। ডাক্তার তো ঘরেই আছে। অসুখ হলে ঔষধ লাগে। তোমাদের অসুস্থতার ওষুধ কি তবে? একটা মিষ্টি বৌমা আর 2টা নাতি নাতনি। সমুদ্র অবাক না হয়ে পারল না। কি সাবলীল স্বীকারোক্তি তার মায়ের! সামান্য হাসল সে। বাবু এত কম ভাত নিয়েছিস কেন? আরো নে। না, ভাত দিও না, ডাল দাও। মিসেস রোদেলা ভাত বেড়ে দিয়ে বললেন, ভর্তায় লবণ ঠিক আছে? হ্যাঁ। কালকে কিন্তু শুক্রবার, মনে আছে তো? সমুদ্র খাওয়া থামিয়ে দিল। সে কিছুটা শীতল গলায় বলে, মনে আছে। এবার কোনো ঝামেলা করিস না বাবা। সমুদ্র এবারে বলে, আমি ঝামেলা করি না। তোর বাবা এবারে ভীষণ আশাবাদী। এবার তাকে কষ্ট দিস না। এবার তুই ঝামেলা করলে আমি বাড়ি ছেড়ে চলে যাব। সমুদ্র বিস্মিত হয়ে বলে, এসব কি আজব কথাবার্তা বলো? বলেছো তো ঠিক আছে, বারবার জ্ঞান খানানি ভাল লাগে না। প্রমিস কর বাবাকে আর কষ্ট দিবি না, অপমানিত করবি না। বাবা একবারে কষ্ট টেনে আনেন, এখানে আমার কিছু করার নেই। আর অপমান আমি আমার পরিবারে হতে দিতে চাই না। তোমাদের আমি সবচেয়ে বেশি ভালোবাসি, কিন্তু আমাকে তো বাধ্য করো। এত জোরে জোরে ভালো লাগে না। বলেই সে উঠে দাঁড়ালো। পাতে পড়ে রইল আধা প্লেট ভাত। রোদেলা বলে উঠে, খেয়ে নে ঠিক মতো। খেয়েছে মা, আমি রাতে কম খাওয়া ট্রাই করছে। মিসেস রোদেলা চুপচাপ বসে রইলেন মন খারাপ করে। ছেলের জন্য সুজির হালুয়া করেছিলেন, কিন্তু ছেলে তার একটু বেশি হেলথ কনসার্ন। বাপদাদার ডায়াবেটিস আছে, এই জন্যে এই অল্প বয়স থেকে সুগার খাওয়া বাদ দিয়েছে, অথচ ছেলের মিষ্টি জাতীয় খাবার সবচেয়ে প্রিয়। ছেলেটাকে তার সব প্রিয় জিনিস কেন বাদ রেখে জীবনে আগাতে হয়? রোদেলা কারো জড়িয়ে ধরার স্পর্শে চমকে উঠে দেখল সমুদ্র তাকে আলতো করে জড়িয়ে ধরেছে। ক্ষণে হাসি ফুটে উঠে তার মুখে। সমুদ্র বিচলিত গলায় বলে ওঠে, মা, আমি তোমাকে কি বলেছিলাম? কি? তোমার যেটাই সুখ আমি সেভাবেই আগাবো, আর কষ্ট দিব না তোমাকে। আম্মু প্লিজ একটু হাসো, নাহলে আমার প্রচুর গিল্ট ফিল হয়। মিসেস রোদেলা, সমুদ্রর মা, তাকে খুব সুন্দর একটা হাসি উপহার দিল। নিজের রুমে ফিরে আসতে আসতেই 12টা বেজে গেছে। বিছানায় গায়ে লিয়ে দিতেই ফের উঠে যায়। কিছু ফাইল চেক দেওয়া বাকি। অফিসে ইদানিং কাজের প্রেশার যাচ্ছে। 3টা বড় বড় প্রজেক্টের কাজ চলছে। এর মধ্যেই তাদের আগের ম্যানেজার 10 লাখ টাকা নিয়ে ভেগে গেছে। নতুন ম্যানেজার সাহেবকে বিভিন্নভাবে সাহায্য করতে হচ্ছে। সে ড্রাফট চেক দিল। মোট 7টা ফাইল চেক দেওয়ার কথা, কিন্তু ফাইল সংখ্যা অনলাইনে শো করছে 6টা। একটা ফাইল কম। নিশ্চয়ই কেউ একজন ফাইল গুগল ড্রাইভে আপলোড দিতে ভুলে গেছে। 2 মিনিট চেক দিয়ে দেখলো আয়না নূরজাহানের ফাইল নেই। সে বলে উঠে ফোন লাগালো আয়নার নাম্বারে। একবার রিং বাজলো, কেউ ধরল না। সমুদ্র প্রতিজ্ঞা নিল আজ যতক্ষণ আয়না ফোন ধরবে না সে কল দিয়ে যাবে। আয়না কেবল রান্নাঘর থেকে গরম গরম রামেন বানিয়ে বলে করে নিয়ে রুমে আসলো। রাত গভীর হলে তার ঝাল ঝাল রামেন, কাপ নুডলস খাওয়ার মিডনাইট ক্রেভিংস ওঠে। এর জন্যে অবশ্য বাবা বকাও দেয়, গ্যাস্ট্রিকের সমস্যা হবে জন্যে। সে ফোন হাতে নিতে দেখলো বসের ফোন থেকে 8টা মিসড কল। তার তো ভয়ে হাত পা কাঁপা শুরু হলো, না জানি আবার কি ভুল করে এসেছে। সে দ্রুত কল লাগায়। একবার রিং হতে ওপাশ থেকে কল রিসিভ হলো। খুব শান্ত কণ্ঠে উনি বলে ওঠে, আয়না ঘুমাচ্ছিলেন? ডিস্টার্ব করিনি তো? তার বলার ধরনে আয়না আকাশ থেকে পড়ল। উনি এত সুন্দর করে কথা বলতে জানেন? সে বলে ওঠে, না স্যার, জেগেছিলাম, কি করছিলেন? রামেন খাচ্ছি। আয়নার বুঝি সত্য কথা বলাটা ভুল হলো। সমুদ্র তাকে পেয়ে বসলো, বলে ওঠে, রামেন যেহেতু খাচ্ছেন তাহলে ঘুম তো দেরি আছে, ভিডিও কল দিচ্ছে, রিসিভ করেন। আয়না হতভম্ব হয়ে বলে ওঠে,
ভিডিও কল কেন? নিশ্চয়ই আপনাকে দেখার জন্য না। সঙ্গে সঙ্গে কল আসে, সে রিসিভ করে মেকি হাসি দিল। বুঝাই যাচ্ছে অনিচ্ছাকৃত হাসি এটা। সমুদ্রের পানে একবার তাকালো। এখনো সকালের শার্ট গায়ে দেওয়া চেঞ্জও করেনি। আহারে, সারাদিন কাজ করলে এই দশাই হবে। সমুদ্র বলে, সবাই ফাইলের পিডিএফ ড্রাইভ আপলোড দিয়েছেন, আপনারটা পাইনি। এখনই ল্যাপটপ নিয়ে আপলোড দেন, আমি কলে আছি। চেক দিয়ে কারেকশনগুলো বুঝিয়ে দেব, কেমন? আয়নার কিছুতে বসের মিষ্টি মিষ্টি ব্যবহার হজম হচ্ছে না। যে কোনো মুহূর্তেই বদহজম হবে এই ব্যবহারগুলো নিশ্চয়ই। সে দ্রুত ফাইল আপলোড করে দেয়। সমুদ্র রিসিভ করা মাত্রই বলে, আমি চেক দিচ্ছি, আপনি আরাম করে খাওয়া দাওয়া করেন। আয়না ফোন একপাশে রেখে রামেন খেতে লাগলো। এটা অফিস আওয়ার না যে খাওয়া বাদ দিয়ে বেটার কাজ করে দিতে হবে। সে আরামসে খাচ্ছে, কোনো চিন্তা ভাবনা ছাড়াই। আজকের রামেনটা মজাও হয়েছে, তবে ঝাল একটু বেশি। সমুদ্র ফাইল ল্যাপটপে দেখতে দেখতে ফোনের ক্যামেরার দিকে তাকাচ্ছে বারবার। ইস্কি মজা করে মেয়েটা দুনিয়া ভুলে খাচ্ছে, যেন দুঃখকে কোনোদিনও ছুঁতে পারেনি। কাজে কিছুতে মন দিতে পারছে না। ক্যামেরার স্ক্রিনে যা দেখার তার চেয়ে একটু বেশি দেখে ফেলেছে সমুদ্র। আয়না বেবি পিঙ্ক কালারের একটা গেঞ্জি পরে আছে, গেঞ্জির মাঝে হ্যালো কিটি কার্টুন, চুলগুলো কাটা ক্লিপ দিয়ে আটকানো। টানা 1 মিনিট 60 সেকেন্ড নির্বিকার চিত্তে তাকিয়ে থেকে ফাইলে চোখ দিল সে। 3টা নতুন ভুল বের করে সমুদ্র সেগুলো নিয়ে আলোচনা শুরু করলো। তখনই আয়না ফের ঝালে একদম নাজেহাল। ছোট হাঁ করে বাতাস ছাড়ছে তো পানি খাচ্ছে। ঠোঁট দুটি আবার টকটকে লাল গোলাপের মতো বর্ণ ধারণ করেছে। সমুদ্রের ইচ্ছা করলো ঠোঁটখানা কামড়ে পাপড়ি দিয়ে ছুঁয়ে দিতে। সঙ্গে সঙ্গে পিলে চমকে উঠে সে। না, রাত 12টার পর মাথা খারাপ হয়ে যায় মানুষের, পুরুষের বুঝি একটু বেশিই হয়। সে এক নাগারে বলে যায়, আপনি কস্ট প্রাইস সহ লিখে দিয়েছেন। আমরা ক্লায়েন্টকে কখনো বেসিক কস্টের ডাটা সাবমিট করে না, এটা কারেকশন হবে। আমি করে দিচ্ছি। সমুদ্র নিজেকে নিয়ন্ত্রণ করতে না পেরে ফের স্ক্রিনে চোখ দেয়। মেয়েটা মনে হয় ভুলে ওড়না পড়তে ভুলে গেছে। সমুদ্রের মাথা ব্যথা শুরু হলো। সেই ছোট দম ফেললো। এরপর টেবিলে 1 গ্লাস পানি নিয়ে পুরাটা পান করলো। তারপর পুনরায় তাকালো এবং বলল, আমি করে দিব। আয়না তখন একটা চকলেট খুলে খাচ্ছে তার সামনেও বলল, ঝাল লাগলে চকলেট খাই, আপনি খাবেন? চকলেট খেতে হলে তো আপনার বাসায় যেতে হবে, আসবো এখন? আয়না ফের আকাশ থেকে পড়লো যেন, বলে ওঠে, না না, খাওয়ার দরকার নেই আপনার। আপনি এমনি চকলেটের মধ্যে চকলেট খেলে মানুষ আপনাকে চকলেট ভেবে ভুলে আবার খেয়ে ফেলবে না তো? সমুদ্র সামান্য চমকে উঠে বলল, আপনি ছাড়া এই ভুল কেউ করবে না। মানে আমাকে খেলে আপনি চকলেট মনে করে খাবেন? আয়না যেন ফের ভিমড়ি খায়। এই লোকের কাজই কথায় ঘুরায় পেঁচায় 45 ডিগ্রি অ্যাঙ্গেলে এনে লজ্জা দেওয়া। সমুদ্র এবার তার দৃষ্টি থামালো। দুজনাই ফোনের স্ক্রিনে একে অপরকে দেখলো। সে বলে ওঠে, আরো 6টা ফাইল দেখা বাকি, এরপর কানাডা ক্লায়েন্টের সাথে মিটিং আছে। আজকে আর কল ডিউরেশন বাড়াতে পারছি না, আপনি ঘুমিয়ে পড়েন। কালকে কিন্তু ধকল যাবে অনেক, প্লিজ। আবার অসুস্থতার অজুহাত দিয়ে আমার প্যারা বাড়াবেন না। শুভরাত্রি। খট করে ফোন কাটার শব্দ হলো। আয়না বুঝে পেল না, কালকে তো শুক্রবার, তাহলে কেন কালকে তার উপর কাজের ধকল যাবে? কি আজগুবি কথা বলছেন উনি, নিশ্চয়ই সস্তা পানি খেয়ে এই দশা। তার মনে পড়ল আয়নার প্ল্যান ছিল সে রামেন খেতে খেতে তার ফেভারিটকে ড্রামা দেখবে। তাহলে তার সব নার্ভাসনেস আর স্ট্রেস গায়েব হয়ে যাবে। এই ওয়েট উনি কিভাবে জানলো? কালকের ব্যাপার নিয়ে আয়না ভীষণ রকমের নার্ভাস আর দুশ্চিন্তায় মগ্ন। এটা তো তার একান্তই ব্যক্তিগত বিষয়। উনি কি মন পড়তে জানেন? মানুষ দেখলেই তার ভিতরে কি হচ্ছে বুঝে যান, নাকি কালো ম্যাজিক ট্রাজিক করে এসব ক্ষমতা আয়ত্তে এনেছে? পাত্রপক্ষের সামনে উপস্থিত হতে কিং কর্তব্য বিমূঢ় দিশেহারা হয়ে যায় আয়না। তার সামনে তারই অফিসের সবচেয়ে রাগী বস বসে আছেন। পাত্রপক্ষ হিসেবে নিজের অপছন্দের বদমেজাজি স্যারকে দেখবে এমন চিন্তা সে ঘুমের মধ্যকার স্বপ্নেও কল্পনা করেনি, কিন্তু এমনটাই বাস্তবে ঘটছে। সে বিচলিত বোধ করে, কপাল চুইয়ে 1 ফোঁটা ঘাম ছুটে। খুব আস্তে আস্তে বুকের ধুকপুক আওয়াজ বৃদ্ধি পাচ্ছে, তাল মিলিয়ে ছন্দ তুলে। আয়না একবার শুধু চোখ খুলে তাকায়। দৃশ্যপট খুবই সাধারণ। পাত্রপক্ষ এসেছে তাকে দেখতে। বাঙালি সংস্কৃতিতে খুব পরিচিত একটা রীতি। পাত্রের সামনে দাঁড়াতে আয়না হতবিহ্বল হয়ে পড়ে। সেও নিশ্চয় আয়নাকে এইভাবে দেখতে চায়নি। কে জানে, আয়না কিছু বুঝে উঠতে পারছে না। দ্বিতীয়বার যখন চোখ তুলে তাকালো, আয়নার ভ্রান্ত ধারণা হলো উনি বোধহয় একদমই আয়নাকে এই পরিস্থিতিতে দেখায় উদ্বিগ্ন নয়, বরং আয়নাকে দেখবে এটা পূর্ব নির্ধারিত ছিল।
আয়না হতবুদ্ধির ন্যায় দাঁড়িয়ে থাকলে তাকে মিসেস রোদেলা নিজ ইচ্ছায় সামান্য আদুরে ভঙ্গিমায় নিজের এসে টেনে বসালেন। আয়না বাধ্য হয়ে বসে পড়ে ঠিক সমুদ্রের বিপরীতে। বরাবর বাসায় মাথা নিচু করেও চাইলেই ওনাকে পরখ করে দেখে নেওয়া যায়, কিন্তু আয়না এক বিন্দুও দৃষ্টিপাত করে না। আজকের আয়োজনের সবচেয়ে বিশেষ ও প্রধান আকর্ষণ বুঝি সে। সবাই মিলে তাকে আয়োজনের কেন্দ্রবিন্দু বানিয়ে রেখেছে। আয়নার অস্বস্তি হচ্ছে, আরো ভ্রষ্ট অনুভূতি ঘুরপাক খাচ্ছে এটা ভেবে যে উনি কি ভাবছেন। আয়নাকে দেখে রেগে গেছেন? তাদের এমন সাক্ষাৎকার কি আদৌ হওয়ার ছিল? এ দর্শনের পরিণতি কি? বেশি ভাবতে পারছে না সে। সবকিছু বেশ অগোছালো লাগলো, কেমন তালগোল পাকিয়ে যাচ্ছে সবকিছু। নীরবতা ভেঙে পাত্রের পিতা ইশরাক রহমান বলে ওঠে, মেয়ে তো আমাদের আগে থেকে খুব পছন্দ। আসলে এমন লক্ষ্যে একটা মেয়েকে অপছন্দ করার তো কোনো কারণই নেই। আয়না তখন শাড়ির আঁচলে শেষের কোণার অংশ দিয়ে আঙ্গুল পেঁচাচ্ছিল। অভিভাবকদের মুখে নিজের আসলে অতিরিক্ত চিন্তা বা অস্থিরতা কাজ করলে সে আঙ্গুল দিয়ে ওড়না পেঁচায়। কালকে সারা রাত টেনশনে তার ঘুম হয়নি। পাত্রপক্ষ জীবনে প্রথম তাকে দেখতে আসবে এটা ভেবেই সে অস্থিরতায় নুইয়ে পড়ছিল। একটা মেয়ের জীবনে এসব অনুভূতি খুব অদ্ভুত। এরকম সময় আয়না মাকে ভীষণ ভীষণ মিস করছিল। কে ড্রামা দেখেও তার জড়তা চিন্তা এক বিন্দুও কমেনি। সে হাত দিয়ে আঁচল দিয়ে ঢাকা মাথার ঘুমটা ঠিক করে নেয়। আয়নার ফুপু পাত্রের বাবার মুখ এমন কথা শুনে ধনাত্মক ইশারা পেতেই কথা বলা শুরু করলেন। বলে ওঠেন, আলহামদুলিল্লাহ ভাইজান, ছেলে তো আমাদের খুব পছন্দ হয়েছে। মাশাআল্লাহ, আপনার ছেলে তো রাজপুত্রের মতো, তেমনই জ্ঞানী। ওনাকে নিয়ে বলা অতিরিক্ত প্রশংসাগুলো আয়নার একদম পছন্দ হয় না। তার চিন্তার স্কেল কাঠি আর একটু বৃদ্ধি পায়। এরপর ওর ফুপু তাকে ইঙ্গিত করে বলে, আয়ু মামুনি, ওদেরকে শরবতের গ্লাসগুলো সার্ভ করে দাও। আয়না ভীষণ জড়তা নিয়ে উঠে দাঁড়িয়ে শরবতের ট্রে থেকে গ্লাস হাতে তুলে নিল। একজন ভদ্রমহিলা ভদ্রভাবে বলে ওঠে, মা, আমাদের দিতে হবে না, আমরা নিজে থেকে নিয়ে নিব, তুমি ওকে দাও বরং। আয়না বুঝে উঠতে পারল না কাকে শরবত দিতে বলছেন উনি। সে এক এক করে পাত্রের সঙ্গে আসা বাকি সবার হাতে গ্লাস ধরিয়ে দিল। 4-5 জন এসেছে সাথে। একদম শেষে সে ট্রে থেকে শরবতের গ্লাস তুলে নিয়ে পাত্রের সামনে গিয়ে হাজির হয়। সমুদ্রের সামনে দাঁড়াতে সে নার্ভাস, সামান্য কেঁপে ওঠে। হৃদস্পন্দনের গতি বেশ তীব্রতর হলো। সে কাপা হাতে গ্লাস এগিয়ে দিতে ধরলেই অতিরিক্ত উদ্বিগ্নতায় শরবতের পরিপূর্ণ গ্লাস থেকে কিছু পরিমাণ পানীয় সমুদ্রের পায়ে এসে গড়িয়ে পড়ে। আয়না বেশ ভয় পেয়ে যায়। এটা কি হলো? সে মোটেও ইচ্ছে করে ফেলেনি। কেউ কেউ হয়তো বা এই দৃশ্য দেখেছে, তবে সমুদ্রের মধ্যে ভাবান্তর নেই বললেই চলে। আজও ভীষণ শান্ত, রাগে ছিটে ফোটাও নেই ওর মধ্যে। উনি হাত বাড়িয়ে গ্লাস নিতে ধরলে আলতো ছোঁয়া লাগলো আয়নার হাতের সাথে। ওই সময় দুজনেই হালকা চমকে ওঠে। আয়নার চমকে ওঠার মাত্রা একটু বেশি ছিল বুঝি। হুট করে নড়ে চড়ে উঠায় ওর শাড়ির আঁচল তীর তীর করে ঝরা পাতার ন্যায় কাঁধে এসে ঝুলে পড়ে, ফ্লোরে গড়াগড়ি খায়। তবে এই সমুদ্রের চমকের মাত্রা গণনায় গণিত শাস্ত্রের সাহায্য নিলে মান দাঁড়াবে 100%1/1 সমুদ্র ভদ্রতা সূচক বলে ওঠে, থ্যাংক ইউ। আয়না সঙ্গে সঙ্গে সরে গিয়ে সোফার সামনে যেতে থাকে। আয়না বেখেয়ালি হেঁটে গেলে তার আঁচল সমুদ্রের পায়ে গড়াগড়ি খেতে খেতে এসে আটকে দিয়ে বাড়ি খায়। সমুদ্র এবারে বেশ ভালো রকম চমকে ওঠে। আয়নার শাড়ির আঁচল নিজের পা থেকে সরিয়ে দিয়ে সামনে এগিয়ে দেয় যেন আয়নার হাঁটতে সমস্যা না হয়, তবে অগোচরে। আয়না গিয়ে সোফায় বসে। সমুদ্র এক দৃষ্টিতে তার দিকে দৃষ্টিপাত করছে। তা দিব্যি টের পাচ্ছে আয়না। এতে আরো বেশি অস্থিরতা সৃষ্টি হচ্ছে। হুট করে কেমন জানি দুর্বল লাগা শুরু হচ্ছে। মাথায় ঝিমঝিম ভাব তৈরি হলে কিছুটা ঘামছেও। সব ধরনের শব্দগুলো মনে মনে অনেক দূর থেকে সঞ্চারিত হচ্ছে। সমুদ্র সবে এক চুমুক শরবতের গ্লাসে মুখ দিয়েছে। গরমকালে এমন ঠান্ডা শরবত বেশ আরামদায়ক, কিন্তু আয়নার দিকে তাকিয়ে দ্বিতীয়বার আর মুখ দিল না, বরং সরাসরি হাতের গ্লাস আয়নার দিকে এগিয়ে বলল, শরবত খাও, তোমার মনে হয় বিপিএ ফল করছে, ইউ নিড দিস। আয়না ওনার স্পষ্ট উচ্চারণে বলা কথাগুলোতে আরো বিপাকে পড়ে যায়। সবচেয়ে বেশি অবাক হলো সমুদ্র তাকে তুমি করে ডাকছে। কি করবে কি করবে না বুঝে পায় না। সমুদ্রর কথায় সবাই আবারও আয়নার দিকে তাকায়। আয়না গ্লাসটা হাতে তুলে নিয়ে সামান্য পানীয় পান করে। চিনিযুক্ত শরবত খেয়ে আসলে তার স্বস্তি অনুভূত হয়।
আয়নার বাবা ফরহাদ সাহেব এগিয়ে এসে অভিযোগের সুরে বলেন, বিপি ফল কেন করবে না ওর? কাল থেকে চিন্তায় মেয়েটা ঠিকঠাক খাচ্ছে না, সারা রাত জেগেছিল। আয়নার মনে হচ্ছিল উঠে গিয়ে বাবার মুখে হাত দিয়ে মুখ বন্ধ করে দিতে, যেন সমুদ্রের সামনে এসব প্রাইভেট কথা না বলে। এসব শুনলে ওকে লজ্জায় পড়তে হবে। উনি নিশ্চয়ই এসব শুনে হাসছেন, ভাবছেন এ মেয়েটা কত বিয়ে পাগল। কিন্তু সে আস্তে করে বলে, এখন ভালো লাগছে। আয়না একটু নিরিবিলি থাকুক। এত মানুষের হইচের মধ্যে মেয়েটার কষ্ট হচ্ছে বুঝি। এছাড়া সমুদ্রের সাথে কথা বলতে চাইলে ওরা একাকী কথা বলুক। মূলত সবাই চাচ্ছে ওরা দুজন একাকী কথা বলুক, যেন আজ এই আসর থেকে যে কোনো সুখবর প্রচার হয়। সমুদ্র ভেবে পেল সামান্য মেয়েকে দেখতে আসায় পাত্রীর বাবা এত তুলকালাম আয়োজন কেন করেছেন। ওদের নিজেদেরই অনেক মেহমান এসেছে, মনে হচ্ছে আজকে শুভ বিবাহ, অথচ আজ কেবল প্রথম সাক্ষাৎকার। চাইলেই আজকে এসে এই বিয়েতে দ্বিমত পোষণ করতে পারে। সেই একবার তার বাবা মায়ের দিকে তাকিয়ে আয়নার রুমে এসে দাঁড়ালো। সবাই ভীষণ জোরাজুরি করছিল দুইজনকে। কালকে এই রুমটাকে সে ফোনের স্ক্রিনে দেখছিল। আয়না এসি অন করে দিল। 2 দিন ধরে ঢাকা শহরে তাপমাত্রা বেড়েই চলছে, যে কোনো সময় হিটওয়েভ অ্যালার্ট জারি হতে পারে। তবে ওরা রুমের দরজা লাগালো না। আয়না নিজের চেয়ারে বসে পড়ে, সমুদ্র দাঁড়িয়ে থাকলো, কেউই কথা বাড়ালো না। কেমন আছো এখন? ভালো। মনে তো হচ্ছে না ভালো লাগছে, রেস্ট দরকার। সমুদ্র আর কথা খুঁজে পায় না, তাও ইনিয়ে বিনিয়ে বলে ওঠে, জানতে আমি আসবো? না। সে ভ্রু কুচকে বলে, না কেন? তোর আঙ্কেল কিছু বলেনি? বলেছিল তো। ও হ্যাঁ, এর জন্যই তো এখন থেকে ঘুম উবে গেছে। অথচ জানতাম বিয়ের পর মেয়েদের ঘুম ঠিকঠাক হয় না। তুমি দেখি এক ধাপ এগিয়ে, বিয়ের আগে থেকে ঘুম পাত। আয়নার লজ্জায় মুখ লাল হয়ে আসে। সে জানতো এই বজ্জাত লোক এসব বলেই তাকে লজ্জা দিবে। সুযোগ খুঁজছিল, এই জন্য একাকী কথা বলার এত তাড়া ছিল ওনার। এতক্ষণ সবার সামনে ভদ্র সেজে থাকলো। সমুদ্র আশেপাশে তাকিয়ে বলে, আঙ্কেল আর কিছু বলেননি? বলেছিল তার ভার্সিটির ফ্রেন্ড হয় ছেলের বাবা। ছেলে সম্পর্কে কি বলেছিলেন? আয়না এবারে মাথা নুইয়ে আস্তে করে জবাব দেয়, ছেলে অস্ট্রেলিয়া থেকে মেডিকেল সায়েন্স পড়ে দেশে ফিরেছে। সমুদ্র বলে, ছবি দেখায়নি আমার? তাহলে তো শক্ট হওয়া লাগতো না। আমার তো মনে হচ্ছে তোমার বিবি ফল আমাকে দেখেই হলো। ওনার ঠ্যাস মারা কথায় এবার সে দমলো না, বলে ওঠে, দেখিনি, বাবা বলেছিল ছবি দেখতে। আমি বলেছি দরকার নেই, আপনাদের তো বাসায় দাওয়াত দেয়া হবেই, তখন মিট হবে, এই ভেবে আর ছবি চাইনি। আমি 1 মাস আগেই তোমার বায়োডাটা সহ ছবি দেখেছি। আয়নার কথাটা শুনে কেমন আজব আর অদ্ভুত দুটি সংমিশ্রণে এক অজানা অনুভূত হলো। উনি তাহলে 1 মাস ধরে তাকে বিশেষ নজরে দেখে আসছেন। তখন সমুদ্রের বোন পিউ রুমে এসে উকি মেরে বলল, ভাবি আসবো? সমুদ্র আয়না দুজনাই এমন কিছু শোনার জন্য প্রস্তুত ছিল না। ভাবি ডাক শোনার সঙ্গে সঙ্গে একদম ডিফারেন্ট একটা ইমোশন কাজ করে তার। আয়না শুধু একবার সমুদ্রের দিকে তাকালো। পিউ হাসি মুখে রুমে ঢুকে বলল, এই যে জামাই বউ, তোমাদের সবাই ড্রয়িং রুমে ডাকছে, এসো জলদি। আয়নার সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে পিউয়ের সঙ্গে রওনা হলো। সমুদ্র তাদের অনুসরণ করে আগায়। ড্রয়িং রুমে বিশাল ডিসকাশন চলছিল, তাদের দেখে সবাই থেমে যায়। রোদেল এসে ওদের দুজনকে একসঙ্গে পাশাপাশি বসিয়ে সমুদ্রের হাতে একটা রিং ধরিয়ে দিয়ে বলে, তাড়াতাড়ি বৌমার হাতে আংটি পরিয়ে দেন। সমুদ্র বুঝে পাচ্ছে না বিয়ের আগে আয়না তার বউ হয়ে গেল। সবাই এত ব্যস্ততা দেখাচ্ছে কেন? তার মা পারলে আজই কাজে ডেকে বিয়ের কাজ সেরে ফেলেন। সে দুদণ্ড থেমে দম ফেলে আংটি এগিয়ে নিয়ে আয়নার দিকে আহ্বান জানায়। আয়না হাত বাড়িয়ে দিলে বাম হাতের অনামিকা আঙ্গুলে রিং পরিয়ে দেয়। আয়নাকেও একটা রিং দেওয়া হলো, সেও সমুদ্রকে রিং পরিয়ে দেয়। অফিসিয়ালি তারা আজ যেন এঙ্গেজড হয়ে গেল। ভাবতেই আয়নার পেটের মধ্যে কেউ কাতুকুতু দিচ্ছে টাইপ অনুভূতি হয়। সমুদ্ররা জুম্মার পরে এসেছিল, ফিরে গেল বিকেলে চা নাস্তা খেয়ে। সন্ধ্যা থেকেই আয়নাদের বাসায় যেন উৎসব লেগে গেল, কারণ আগামী সপ্তাহে শুক্রবার বিয়ের ডেট পাকা করে গেছে পাত্রপক্ষ। সন্ধ্যায় আয়না চুল ছেড়ে দিয়ে নিজের রুমে বসেছিল। ওর সব কাজিন তাকে নিয়ে গল্প করছে, সবাই ভীষণ এক্সাইটেড। তাদের ফ্যামিলিতে অনেকদিন পর কোনো বিয়ে লেগেছে। ওর ছোট বোন আলিয়া বলে ওঠে, আপা তোমরা তো একই অফিসে কাজ করছো, ভাইয়া কি তোমার সাথে এই 1 মাসে প্রেম করেছে? আয়না এমন প্রশ্ন শুনে মেজাজ খারাপ হলো। ব্যাটার মনে কি আদৌ প্রেমানুভব আছে? সে বলে ওঠে, প্যারা দিয়েছে শুধু। আলিয়া বলে, ভাইয়া তো অনেক সুইট। আয়না মনে মনে বলে, সুইটটা ছাই, উনি একদম ডার্ক তিতা চকলেট, যেটা মুখে নিয়েই ফেলে দিতে মন চায়।
অমনি সময় সমুদ্র নাম্বার থেকে একটা মেসেজ আসে। আয়না তখন ওর হাতের অনামিকা আঙ্গুলে লেগে থাকা চিকচিক করতে থাকা রিংয়ের দিকে তাকিয়েছিল। এই সামান্য রিং দিয়ে ওনার অস্তিত্ব ও বহিঃপ্রকাশ পাচ্ছে তার জীবনে। সমুদ্রের নাম স্ক্রিনে ভেসে আসতে সবাই মজা নেওয়া শুরু করলো। ওর কাজিন বলে ওঠে, দেখ, আই লাভ ইউ মেসেজ দিয়েছি মনে হয়। অফিসে কিছু সেন্ড করেছে হয়তো বা। আয়না মেসেজ খুলতে সবাই ঝাঁপিয়ে স্ক্রিনে চোখ দিল। তারা যা পড়লো তাতে প্রথমে বোধগম্য হলো না কি পড়লো। পরে ব্র্যাকেটে 5 mg লেখা দেখে খেয়াল হলো কোনো মেডিসিনের নাম মেসেজ করে পাঠিয়েছেন। ওর কাজিন বলে ওঠে, আহা, ডাক্তারের প্রেম করার ধরন তো খুব সুন্দর। প্রেম প্রেম মেসেজও ঔষধের নাম। আয়না নিজের রুমে বসে ফোনের স্ক্রিন দেখছিল। বেশ কটা মেল এসেছে সাদবিন সমুদ্র 24 ইমেল অ্যাড্রেস থেকে। আয়না একবারও সেগুলো খুলে দেখলো না। নিশ্চয়ই অফিসের কাজ রিলেটেড কিছু হবে। তার একদম কাজ করার ইচ্ছে নেই। এঙ্গেজমেন্ট হওয়ার 2 দিন কেটে গেছে। 2 দিনের মধ্যে তার অফিসে যেতে হয়নি। এজন্য সমুদ্র বারবার তাকে ইমেল দিয়ে গেছে। সেই ইমেলের রিপ্লাইও দেয়নি। কল করেছিল, সে ধরেনি। এমন সময় তার বাবা এসে দরজা নক করলো। সে নড়ে চড়ে উঠল। তার বাবা এসে দরজার পাশে দাঁড়িয়ে বলে, ব্যস্ত নাকি মা? না না বাবা, তুমি ভেতরে এসো। ফাহাদ সাহেব ভেতরে এসে বলল, আমার আয়ুমার কি হলো? এত চুপচাপ কেন আজ? মাথা ব্যথা করছে নাকি? আয়না অসহায় বোধ করলো। আয়না সামান্য চুপচাপ থাকলে বাবা এসে জিজ্ঞাসা করে মাথা ব্যথা করছে কিনা। কিন্তু বাবাকে কিভাবে বুঝাবে তার ক্ষণে ক্ষণে এত মুড সুইং হয়। মনের মধ্যে কত কিছু ঘুরপাক খায়, সেগুলো বুঝে না বাবা। সে বলে ওঠে, না বাবা, এমনি রুমে বসে আছি, তুমি এসে বসো। ফাহাদ সাহেব এসে বসলেন পাশে। তারপর বলে ওঠে, তোমার আম্মু থাকলে নিশ্চয়ই এখন বাসার পরিবেশ অন্যরকম হতো। আমি তো এত কিছু বুঝি না। তোমার যা যা লাগবে সব কিনে নিয়ে এসো। আয়না সুন্দর করে হেসে বলে, আমার কিছু লাগবে না বাবা। ফাহাদ সাহেব বললেন, কালকে তোমার দাদা দাদি আসছেন। ফাহাদ সাহেব লক্ষ্য করলেন তার মেয়ে সারাদিন পর এখন একটু হাসলো। সে বুঝে উঠতে পারছে না তার আদরের ছোট্ট মেয়েটা কি বিয়েতে খুশি না। তাকে তো একবারও কিছু বলছে না। সে ছোট করে দম ফেললো। আয়না প্রশ্ন করলো, বাবা, তুমি ইশরাক আঙ্কেলকে কিভাবে চেনো? ফাহাদ সাহেব বলে ওঠে, আমরা ভার্সিটির ব্যাচমেটরা হলে পাশাপাশি রুমে থাকতাম। তখন থেকে খুব ভালো বন্ধুত্ব। তবে আমি চিটাগং ট্রান্সফার হওয়ার পর যোগাযোগ কমে যায়। কন্ট্যাক্ট নাম্বারও হারিয়ে ফেলি। তারপর কিভাবে আবার দেখা হলো? ফাহাদ সাহেব এটার উত্তর দিলেন না। পাশ কাটে এড়িয়ে গিয়ে বললেন, তোমার ইশতিয়াক আঙ্কেলই তোমাকে ওনাদের অফিসে ইন্টার্নশিপ করতে রিকোয়েস্ট করেছিল। নাহলে আমি তোমাকে পড়াশোনার পাশাপাশি এসব অফিস করতে দিতাম না। ইশতিয়াক আর ভাবি দুজনের খুব ভালো মনের মানুষ। উনি আরো কিছু বলতে চাচ্ছিলেন, কিন্তু তার আগেই ভীষণ জোর আওয়াজ তুলে আয়নার ফোন বেজে উঠল। স্ক্রিনে সমুদ্রের নাম দেখতে পেয়ে ফাহাদ সাহেব বলে ওঠে, সমুদ্র আমাকেও কল দিয়েছিল। তোমাকে নাকি ফোনে পাওয়া যাচ্ছে না? কিছু জরুরি কথা আছে ওর। এখন ফোন ধরো, আমি আসি। বাবা যাওয়ার আগে দরজা লাগিয়ে দিয়ে গেল। আয়নার তো বাবার সামনে এমন পরিস্থিতিতে পড়ায় ভীষণ লজ্জা লাগলো। বাবা কি ভাবছেন? হবু জামাই ফোন দিয়ে কখনো শ্বশুরকে অভিযোগ করে যে তার মেয়ে ফোন ধরছে না। মাত্র 3 বারই তো কল দিয়েছিল। সে ফোন রিসিভ করতে ওপাশ থেকে সমুদ্র বলে ওঠে, মিস আয়না। মিস আয়না বলে ডাকবে এটা ভাবেনি সে। ওই দিন তো আয়না বলে ডাকছিল, আজ আবার কি হলো? সে বলে ওঠে, জি। ফোন ধরছিলেন না কেন? ব্যস্ততা ছিল। এই সময়টায় ব্যস্ততা থাকবে, তাই বলে সব কাজ বাদ দিয়ে ব্যস্ততা নিয়ে পড়ে থাকবেন? আয়না ভীষণ রকম বিরক্ত হলো। মনে মনে বলে, ফোন ধরেছি কি বকবকানি শোনার জন্য? এরপর আর একবারও যদি তোর ফোন ধরেছি আমি, তাহলে আমার নাম বদলে দিব। পরক্ষণে খেয়াল হলো হবু স্বামীকে তুই বলে ডাকা তো বিরাট অপরাধ। ইমেল চেক দিয়েছেন? না। ব্যস্ততা ছিল দেখবেন কিভাবে। যাই হোক, যে জন্য কল দিয়েছিলাম, কালকে প্লিজ অফিস আসবেন। সকাল থেকে অফিসে উপস্থিত থাকবেন। 9টা to 5টা অফিস করতে হবে কাল আপনাকে। কিন্তু আমি তো ইন্টার্ন জুনিয়র ট্রেনি, পার্ট টাইমে আছি। কিন্তু কালকের দিনটা ফুল টাইম লাগবে না আপনাকে আমার। কি? আই মিন, কাল একটা জরুরি মিটিং আছে, সেখানে আপনার উপস্থিত কাম্য। আমাকেই কেন নিচ্ছেন? অন্য কাউকে নিন প্লিজ। না, আপনাকে নেওয়া হবে। তাছাড়া আজ অফিসের সব জুনিয়র ট্রেনি অফিসারদেরকে 3টে টিমে ভাগ করেছে। আপনাকে আমার টিমে রেখেছে, কারণ আপনি কাজে প্রচুর ভুল করেন। অন্যদের এত ঠেকা পড়ে নিচে আপনাকে এক্সট্রা টাইম দিবে। আপনার তাহলে কি জন্য ঠেকা পড়লো? সব ঠেকা তো আমারই। আয়না বুঝলো না লোকটা কি মিন করছে। আয়না তার জন্য তাহলে ঠেকা, তাকে নিয়ে ওই লোক বিশাল বিপদে পড়ে গেছে এইটা বোঝাতে চেষ্টা চালাচ্ছে। সমুদ্র আবারও বলে ওঠে, নেক্সট থেকে কল দিলে কল রিসিভ করবেন, বাবাকে যেন আর কল দিতে না হয়। হট করে কল কাটার আওয়াজে আয়না সামান্য নড়ে চড়ে উঠল। সকাল 10:30টার দিকে অফিসে পৌঁছে আয়না
আসার কথা ছিল 9টায়, কিন্তু একটু দেরি করে ফেলেছে। সে এসে ডেস্কে বসে কম্পিউটার অনও করেনি, তার আগে টুম্পা আপু এসে হাজির। টুম্পা হচ্ছে সমুদ্রের পিয়ে। আয়নার ধারণা টুম্পা আপু হলো পৃথিবীর সবচেয়ে ভালো মানুষ। আয়নাকে সে বেশ কবার সমুদ্রের ঝাড়ি খাওয়া থেকে বাঁচিয়ে দিয়েছে, আদরও করে একটু বেশি। আয়নার ঝাড়ি খেলে টুম্পাও কষ্ট পায়। টুম্পা তার দিকে তাকিয়ে মিষ্টি করে হেসে বলে, স্যার ডাকছে তোমার। উনি আমার খোঁজ নিচ্ছেন? টুম্পা আপু বলেন, সকাল 9টা থেকে এ পর্যন্ত 3বার তোমার খোঁজ নিয়েছিল। তোমার নাকি 9টায় অফিসে থাকার কথা। আয়না এবারে খানিক উদ্বিগ্ন হলো। এহেরে, এবার বদমেজাজি লোকটা নিশ্চয়ই তাকে কাঁচা চিবিয়ে খেয়ে ফেলবে। উফ, রোজ রোজ ঝাড়ি শুনতে ভালো লাগে না। চাকরিটা ছেড়ে দিতেই হবে। সে ধীরগতিতে আগায় সমুদ্রের কেবিনের দিকে। সঙ্গে টুম্পাও ছিল, কিন্তু কেবিনে ঢোকার আগে টুম্পা বলল, স্যার বলেছিল তোমাকে ভিতরে একাই পাঠাতে। তুমি যাও, ওনার কথা শোনো, তারপর প্রপারলি কাজ করো। আমি তো আছি সাহায্য করার জন্য। অল দ্য বেস্ট। আয়না নক করতে ওপাশ থেকে বলল, হ্যাঁ আসেন। আয়না ভেতরে ঢুকে অদ্ভুত সুন্দর একটা ঘ্রাণ পায়। সে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। সমুদ্র একবার তাকে দেখে নিয়ে বলল, আপনাকে দেখে মনে হচ্ছে কালকে রাতে আপনার বিয়ে হয়েছে। এর জন্য আজ সকালে যখন ইচ্ছে তখন উঠবেন, সকালে গোসল করবেন, কোনো টাইম লিমিট নেই, যখনই মর্জি। আয়নার সঙ্গে সঙ্গে তার বাম কাঁধ বেয়ে ঝুলে থাকা ভেজা চুলগুলো সরিয়ে কোমরে এলিয়ে দেয়। লোকটা এত কিছু দেখে কখন? আজকেও এসব কথা বলতে হবে? ঠ্যাস মেঢে কথা বলার স্বভাব কি ওনার বদলাবে না? অফিসটাকে মনে হচ্ছে নিচে শ্বশুরবাড়ি বানিয়ে নিয়েছেন, কি ঠিক বললাম? আয়না কোনো ভাবনায় স্থির ছিল তা খেয়াল নেই তার। তবে সমুদ্রের কথা ঠিকঠাক শুনেনি জন্যে ভুলে বলে ওঠে। সমুদ্র মনে হয় সামান্য হাসলো, এরপর বলল, তাই? তাহলে মিস আয়না, আপনি আমার অফিস থেকে অফিসিয়ালি নিজের শ্বশুরবাড়ি হিসেবে মেনে নিয়েছেন? আয়না এবারে মনোযোগ দিয়ে শুনছে কথা, তাই দ্রুত তড়িঘড়ি করে জবাবে বলে, না না, তা কেন ভাববো? ওই সময় মনে ভুলে বলে ফেলেছি, আম সরি। ভাবলে অসুবিধা নেই। যাই হোক, আপনাকে একটা ফাইল দিয়েছে, সেটা ভালো মতো স্টাডি করবেন। 1টার দিকে আপনাকে নিয়ে মিটিং অ্যাটেন্ড করব। ডেস্কে থাকবেন, অন্য কোথাও যেন খুঁজতে না হয় আপনাকে। আচ্ছা। আয়না ফেরত যেতে ধরলে পুনরায় সমুদ্র তাকে ডেকে নিল। ওই সময় টুম্পাও কেবিনে ঢুকে। সমুদ্র আয়নাকে ইঙ্গিত করে বলে, ফাইল ঠিকঠাক পড়ে নেবেন, না হলে দেখা যাবে ক্লায়েন্ট জিজ্ঞেস করলো, বলুন তো বাংলাদেশের জাতীয় মাছের নাম কি? আপনি উত্তর দেবেন টুনা ফিশ। টুম্পা এমন রসিকতায় না হেসে পারল না। তবে সমুদ্রের মধ্যে কোনো হেলদোল নেই। আয়না বোধহয় রাগে প্রস্থান করলো। 1টা বাজার আগে সমুদ্র তার ডেস্কের সামনে এসে দাঁড়ায়। তখন 15 মিনিট বাকি বিধায় আয়না হেড ডাউন দিয়েছিল। সমুদ্র তার সামনে দাঁড়িয়ে আলতো হাতের কিঞ্চিত ছোঁয়া তার চুলে দিতেই আয়না ধরফরিয়ে ওঠে। মেয়েটার শরীরে বুঝি সেন্সার ডিটেক্টর আছে। গুড নন মিস আয়না, ঘুমাচ্ছিলেন? না না, জাস্ট হেড ডাউন দিয়ে চোখ বন্ধ করেছিলাম। ফাইলের খুঁটিনাটি পড়েছি আমি সবটা। টুম্পাপু বুঝিয়েও দিয়েছে। আপনি চাইলে ধরে আমাকে যাচাই বাছাই করে নিতে পারেন। দরকার নেই, চলুন যাওয়া যাক। আয়না তার পিছু পিছু এগিয়ে যায়। সে বুঝতে পারছে না সমুদ্র যদি ডাক্তার হয় তাহলে ডাক্তারি বাদ দিয়ে অফিসে এসে তাদের কেন এত চালায়। অবশ্য ওনার যে গোমরামুখ রোগী তাকে দেখলে আরো অসুস্থ হয়ে পড়বে কিনা সুস্থ হওয়ার বদলে। পার্কিং লটে গাড়ি দাঁড়িয়ে আছে। সমুদ্র বুঝি ড্রাইভিং করবে জন্য ড্রাইভিং সিটের দিকে এগিয়ে যাচ্ছে। তবে আজ আয়না কোনো রিস্ক নিতে চায় না। সে দ্রুত পায়ে কদম ফেলে পেছনে সিটে গিয়ে বসলো। সমুদ্র বুঝি দুদণ্ড দাঁড়ালো, এরপর ড্রাইভিং সিটে বসে পড়ে। গাড়ি যখন চলছিল তখন একটা হিন্দি গান বাজছিল। বেশ রোমান্টিক গানটা। আয়নার হাসি পেল। ওনার প্লে লিস্টে এসব গানও থাকে। সমুদ্রের বারবার ভিউ মিররে ঠিক করার ভঙ্গিমায় আয়নার ষষ্ঠ ইন্দ্রিয় জানান দিল সমুদ্র চুপিসারে তাকে দেখছে। অদ্ভুত আজব লোক তো। পারলে সারাদিন তাকে বকে সবার সামনে মজা নেয়ার, এখন একটু পরপর তাকাচ্ছে। গাড়ি গুলশানের একটা ছিমছাম দামি রেস্তোরাঁয় এসে থামে। এমন টাইপ রেস্তোরাঁয় দুপুরে অফিস মিটিং হয়। গাড়ি পার্ক করতে আয়না নাম্বার তারা দেখালে সমুদ্র শুধালো, আগে নামবে না, আমি দরজা খুলে দিচ্ছি, ওয়েট। সমুদ্র নেমে পড়ল। ওনার মুখে ওই দিনকার মতো তুমি সম্বোধন শুনল। আয়না এতে ঘাবড়ে যায়। অবশ্য উনি যখন ভরাট গলায় মিস আয়না আপনি এটা ভুল করেছেন, ওটা করেছেন বলে, তখনও ঘাবড়ে যায়। তার দিকে দরজা খুলে দিয়ে সমুদ্র বলল, আসতে নামো। আয়না চটজলদি নামতে গিয়ে তার গায়ের সঙ্গে সামান্য ছুঁয়ে যায়। সেদিনের ওই পারফিউমের ঘ্রাণ আরো যেন তীব্রভাবে নাকে এসে লাগে। সমুদ্র একটু সরতে চায়, কিন্তু বাংলাদেশের পার্কিং লটের দুরবস্থার জন্য বেশি সরতে পারে না। না পারতে একটু গা ঘেঁষে দাঁড়ালো দুজনে। চোখাচোখি হতে আয়না চোখ নামিয়ে নেয় তৎক্ষণাৎ। 1 হাত দূরে আরেকটা গাড়ি পার্কিং করা। আয়নার নরম শরীরের ছোঁয়া বাহু থেকে কাঁধে এসে ছুতেই তার সর্বাঙ্গে একদম ভিন্ন অনুভূতি হয়। কেমন টালমাটাল লাগে।
দুইজনে ভেতরে এসে বসতে সমুদ্র মেনু কার্ডের দিকে দৃষ্টি নিক্ষেপ করে বলে, লাঞ্চ অর্ডার দেই। ক্লায়েন্টরা আসবেন না? আসবে আরো 1 ঘন্টা পর। তাহলে আমরা এত আগে কেন আসলাম? সমুদ্র কিছুটা দোটানা অনুভব করে, এরপর শুধালো। আমার 1.5 ঘন্টা দেরি করার ইচ্ছে ছিল না, তাই 1 ঘন্টা আগে আসলাম। সে বলে ওঠে, আমরা আগে ভাগে খেয়ে নিলে ক্লায়েন্টরা কি ভাববে? কি ভাববে? ভাবতে পারে আমরা তাদেরকে রেখে খেয়ে নিয়েছি, গুরুত্ব দিচ্ছি না, কষ্ট পেতে পারে। সমুদ্র তার কথায় ভীষণ মজা পেল। ক্লায়েন্টরা ফায়দা ছাড়া আর কিছুই ভাবে না। ও, তুমি মেনু দেখো, হালকা কিছু নাও। আয়না ভাববে 1 ঘন্টা এই বদমেজাজি লোকটার সাথে বসে থাকার চেয়ে কিছু খাওয়া ভালো, কিন্তু সে তো টাকার ব্যাগ আনেনি সঙ্গে। সে বলে ওঠে, আমি ভুলে টাকা আনিনি, ব্যাগ ফেলে চলে এসেছি। কি? না, কিছু না। সমুদ্র একটু ঘাড় কাত করে হাত কাঁধের দিকে নিয়ে মালিশ করতে করতে বলে, মেয়েদের সাথে স্বামী থাকলে তাদের টাকার ব্যাগের প্রয়োজন হয় না। ওনার মুখে সব কথা শুনে আয়নার গাল দুটো রক্তিম আভা ফুটে উঠে অন্যদিকে ঘুরে বসে। সমুদ্র ওয়েটারকে ডাক দিল অর্ডার নেওয়ার জন্য। আয়নার ইচ্ছা ক্লায়েন্ট গেলে লাঞ্চ করবে, তাই এখন হালকা কিছু অর্ডার দিবে। সমুদ্র বলল, কি খাবে তুমি? একটা চকলেট মিল্কশেক। সমুদ্র ওয়েটারকে বলে, সাথে একটা ক্যাপুচিনো উইদাউট সুগার। আয়নার সঙ্গে সঙ্গে বলে ওঠে, আমার মিল্কশেকে এক্সট্রা সুগার অ্যাড করে দিবেন। সমুদ্র তার দিকে চোখ ছোট ছোট করে চেয়ে আস্তে করে বলে, আমার ডায়াবেটিস হয়ে যাবে তো। প্রায় ঘন্টাখানেকের পর ক্লায়েন্টরা আসলো। 2 জন ফরেনার আর 1 জন বয়স্ক বাঙালি মহিলা। মাত্র 3 জন এসেছেন। ওনাদের ব্যবহার দেখে আয়নার মন ভালো হয়ে গেল। কি সুন্দর হেসে হেসে কথা বলল। আধা ঘন্টা খুব বেসিক ডিসকাশন চলমান থাকলো। তারপর একটা চুক্তিপত্রে সমুদ্র সিগনেচার দিল। এরপর ওই 2 জন ফরেনার চলে যায়। ওনারা যাওয়ার পরপর বাঙালি মহিলাটা এবারও আয়নার দিকে তাকিয়ে বলে, বৌমা কেমন আছো? আয়না বেশ হতভম্ব হলো। একবার সমুদ্রের দিকে তাকালো। ও খাবার অর্ডার দিতে ব্যস্ত। সে আমতা আমতা করে বলে, ভালো, আপনি কেমন আছেন? সমুদ্র বলে ওঠে, উনি তোমার আরেকজন শাশুড়ি, আমাকে একদম মায়ের মতো ভালোবাসেন। আয়না ভদ্র মহিলার দিকে তাকালো। মহিলা জবাবে বলল, তোমাকে দেখে খুব ভালো লাগছে এখন। সমুদ্র বলে ওঠে, তুমি একটু মাথায় কাপড় দাও, জামাই সামনে বসে আছে। বউ বসে আছো, 2 দিন পর বিয়ে তোমার। মিসেস ইভানা বলল, ওর যেভাবে থাকতে মন চায় সেইভাবে থাকুক তো। আয়না দ্রুত ওড়না দিয়ে ঘোমটা টেনে মাথায় দিল। খয়েরি ওড়না মাথায় জড়াতে কেমন অদ্ভুত একটা অনুভূতি চেয়ে যায় মনের মধ্যেখান ঘিরে। মিসেস ইভানা সামান্য হেসে বলে, তুমি খুব অ্যাডোরেবল একটা মেয়ে। কিসে পড়ছো? সমুদ্র তোমার ব্যাপারে কিন্তু কিছুই বলেনি। জিজ্ঞেস করলে বলে সরাসরি মিট করো। আজ অবশেষে সুযোগ পেলাম তোমাকে দেখবার। আয়না আস্তে করে বলে, ইঞ্জিনিয়ারিং করি। ওয়াও, দ্যাটস সো নাইস। তুমি তো অনেক ব্রিলিয়ান্ট বৌমা। এরপর একটু থেমে শুধালো, বিউটি উইথ ব্রেন শব্দটা বুঝি তোমায় দেখেই আবিষ্কার হয়েছে? আয়না একবার আর চোখে সমুদ্রের দিকে তাকালো। সমুদ্রের তাদের কথায় ভাবান্তর নেই। সে ফোনে ব্যস্ত। খাবার পরিবেশন করা হলে 3 জন খেতে লাগলো। আয়নার একটু আনকমফোর্ট লাগছিল। গরম গরম স্টেক কেটে খেতে একদম ইচ্ছা করছিল না তার। এছাড়া বাঘের পাশে বসে কারি বা স্টেক খেতে মন চায়। সে চামচ দিয়ে নাড়াচাড়া করছিল। সমুদ্র বুঝি তাকে খেয়াল করছিল। এমন সময় উনি তার প্লেটটা এগিয়ে সামান্য নিজের দিকে টেনে স্টেকটা যত্ন করে পিস পিস করে কেটে দিল। তারপর বলল, ঠিক মতো খাও, না হলে আবার প্রেশার ফল করবে। আয়নার তখন ভালোও লাগলো, আবার কিঞ্চিত শরমও পেল। সে চুপচাপ ভদ্র বাচ্চার মতো খাবার খেতে লাগে। এর মধ্যেই সমুদ্র তার আন্টির সাথে টুকটাক কাজ রিলেটেড কথা বলে তাদের বিয়ের দাওয়াত দিল। সমুদ্র বলল, ঘরোয়াভাবে অনুষ্ঠান হবে, খুব সিম্পল ওয়েডিং, আপনার দাওয়াত থাকলো। আয়না খেতে খেতে ভাবলো, ওনার তাহলে মনেও আছে যে ওনার বিয়ে শুক্রবার। ভাব দেখে মনে হয় বিয়ে জিনিসটাকে সেইটাই জানে না। খাওয়ার সময় তার হাতে খাবার লেগেছিল বিধায় হাত ধৌত করতে ওয়াশরুমের দিকে পা বাড়ালো। আয়না যেতে মিসেস ইভানা বলে ওঠে, আই থিংক ইউ লাভ হার। সমুদ্র তার পানে অসহায় দৃষ্টিতে তাকিয়ে বলে, আন্টি মুনি, তোমার মনে হয় আমি দ্বিতীয় দফা অন্য কাউকে ভালোবাসবো? নেভার। বাট হোয়াই? ভালোবাসা প্রথম দফাতেই সুন্দর, দ্বিতীয়বার আর সাহস কুলাবে না। আয়না অনেক ভালো একটা মেয়ে, দায়িত্ব পালন করে যাব। ঠকাচ্ছ না তো ওকে? সমুদ্র পরখ করে দেখলো একবার মিসেস ইভানাকে। নিজেকে যথেষ্ট বিবেচক ভাবে সে, তবুও এ প্রশ্নের উত্তর দিতে যেন সময় নেয় সে। আসলে প্রকৃতপক্ষে প্রতারণার সংজ্ঞা কি? সে থেমে থেমে বলে ওঠে, সত্য গোপন করার প্রতারণার মধ্যে পড়ে না। ওর অধিকার তো ক্ষুণ্ণ করছে না। ও কিছুই জানবে না। না, আমি 1 বিন্দু পরিমাণে কিচ্ছুটি বলবো না।
মিসেস ইভানা আরও কিছু বলতেন বুঝি, কিন্তু তার আগে সমুদ্র ফোন অন করে শুধু ঘড়ি দেখে নিয়ে ভ্রু কুচকালো, তবে কিছু বলল না। কি হলো আব্বু? 7 মিনিট হয়ে গেল, এখন আসছে না। আসবে, ওয়াশরুমে গেছে। সমুদ্র ঠান্ডা পানিতে চুমুক দিয়ে বলে, ব্যবসা বাণিজ্যের কাজ খুবই প্যারাদায়ক, আর ভাল লাগছে না, সব দিক থেকে চাপে থাকে। মিসেস ইভানা হালকা হেসে বলে, আমরা আছি তো তোমার সাথে, সব ধরনের সহযোগিতা যে কোনো সময় তুমি পাবে, রিল্যাক্স। সমুদ্র উঠে দাঁড়িয়ে বলে, একটু আসছে। মিসেস ইভানা প্রথমে ঠাউর করতে পারলেন না, পরবর্তীতে সমুদ্রকে রেস্তোরাঁর শেষ কোণায় যেতে দেখে মুচকি হেসে বলে, 8টা মিনিট মাত্র ওকে না দেখতেই অস্থির হচ্ছ, তুই বেটা বউ পাগল ছেলে হবি। সমুদ্র আউটডোর সাইড চেক করে এসে লেডিস ওয়াশরুমের সামনে দাঁড়িয়ে উসকুস করছে। কি করবে সে? আয়না রেস্তোরাঁর অন্য কোথাও নেই। এক্সিট ডোর সমুদ্রের চক্ষুর সম্মুখে ছিল। ও যে রেস্তোরাঁ ত্যাগ করে অন্য কোথাও যায়নি এটা শিওর সে। মেয়েটা বাকি স্পটেও নেই, ফোনও টেবিলে রেখে গেছে, তাহলে ওয়াশরুম ছাড়া অন্য কোথাও তো হওয়া লজিক না। এতক্ষণেও বের হচ্ছে না কেন? সে লেডিস ওয়াশরুমের সামনে থেকে এক কদম পেছাতেই আচানক মনে হলো ওয়াশরুমের ভেতর থেকে কারো দরজা ধাক্কানোর আওয়াজ কানে আসছে। সেকেন্ডের মধ্যে মস্তিষ্ক খুব দ্রুত কিছুর আভাস পায়। সে দিক বিদিক না ভেবে লেডিস ওয়াশরুমের ভেতরে ঢুকে পড়ে। ওয়াশরুম সম্পূর্ণ ফাঁকা পড়ে আছে, তবে প্রথম সারির দ্বিতীয় ওয়াশরুমের দরজা নড়ছে, ধাক্কানোর আওয়াজ আসছে। সে দ্রুত পায়ে হেঁটে গিয়ে দরজার সামনে দাঁড়িয়ে বলে ওঠে, আয়না, তুমি ভেতরে? 1 সেকেন্ডের মধ্যে আয়নার কণ্ঠস্বর ভেসে আসে। সে ভেতর থেকে বলল, স্যার, আমি ভেতর থেকে লক হয়ে গেছি, ছিটকিনিতে সমস্যা মনে হয়, কোনোভাবে ছিটকিনি খোলা যাচ্ছে না। সমুদ্র যেন কিছুটা শান্ত হলো। তার ষষ্ঠ ইন্দ্রিয় বারবার ওয়াশরুমে দেরি হওয়া নিয়ে এমন কিছুই সংকেত পাঠাচ্ছিল। সে কিছু বলবে তার আগে একজন রেস্টুরেন্টের ফিমেল স্টাফ ভেতরে এসে সমুদ্রকে দেখে এক প্রকার চিৎকার দিয়ে বলে, এক্সকিউজ মি স্যার, স্যার এটা লেডিস ওয়াশরুম, আপনি এখানে কি করছেন? প্লিজ বাইরে যান। আমাদের রেস্তোরাঁর সিস্টেম অনুযায়ী কোনো পুরুষ লেডিস ওয়াশরুমে থাকতে পারবে না, কোনো ধরনের অবৈধ কাজও করা অ্যালাউ না, বের হন। সমুদ্র যেন রাগে মেজাজ খারাপ হয়ে আসে। সে ভীষণ জোরে ধমক দিয়ে বলে ওঠে, ফাক ইউর সিস্টেম, আমার বউ ওয়াশরুমের ভিতরে আটকা পড়েছে, আর আপনি আমাকে সিস্টেম শেখাচ্ছেন? কথাগুলো বলে দরজার গায়ে জোরে পা দিয়ে লাথি মারে সে। সমুদ্র এত জোরে চিৎকার করে কথাগুলো বলছিল যে ভেতর থেকে কেবল আয়নায় নয় বরং বাইরে থাকা মানুষ সব শুনে ফেলেছে। আয়নার ভারী অদ্ভুত অনুভূতি হয়। উনি তাকে নিয়ে এতটা কনসার্ন, এতটা ভাবেন উনি। মহিলাটাও বেশ ভড়কে যায়। এত জোরে চিৎকারে সে ভয়ও পায় বোধ হয়। চেঁচামেচির আওয়াজে সব স্টাফরা ভেতরে আসে। সমুদ্র বলে, দ্রুত আপনাদের টেকনিক্যাল স্টাফদের ডেকে দরজা খোলার ব্যবস্থা করেন 1 মিনিটের মধ্যে, নাহলে আমি পুরো রেস্টুরেন্ট ভেঙে ফেলবো। ইতিমধ্যেই জানা হয়ে গেছে সারা রেস্তোরাঁয় যে লেডিস ওয়াশরুমের ভেতরে একটা মেয়ে আটকা পড়েছে। ওনার হাজবেন্ড ভীষণ প্যানিক করছেন। দ্রুত দরজা ভেঙে খুলে দেওয়া হলো। ম্যানেজার এসে ক্ষমা ও দুঃখ প্রকাশ করলো। ওদের নাকি দরজায় ত্রুটি ছিল, কিন্তু বুঝতে পারেনি জন্য এমন অসুবিধা হলো। আয়না সমুদ্রের রাগ দেখে বেশ অবাক হয়। তাকে উদ্ধার করে বের করার পর শুধু জিজ্ঞাসা করলো, ঠিক আছে? আয়না মাথা নাড়ালো। সমুদ্র 1 বোতল পানি এগিয়ে দেয় তাকে। আয়না বোতলে চুমুক দিয়ে রেস্টুরেন্টের বাইরে বের হলো। তাকে ঘিরে এত জটলা পছন্দ হচ্ছিল না। সমুদ্র বিল মিটিয়ে ইভানার কাছ থেকে বিদায় নিয়ে বাইরে এসে দাঁড়ালো। আয়না রেস্টুরেন্টের বাইরে রাস্তায় দাঁড়িয়েছিল। তখন কেবল বেলা ডুবছে। রাস্তায় কমলা রঙের রোদ এসে আছড়ে পড়ছিল। মিহি স্নিগ্ধ বাতাস বইছে। কালো পিচ ঢাকা রাস্তায় সাই সাই করে প্রাইভেট কার ছুটে যাচ্ছে। সে অন্যমনস্ক হয়ে দাঁড়িয়ে রইল। সমুদ্র তার কাছে গিয়ে শুধালো। আয়না অন্যমনস্কতা দূরীকরণ করে বলল, হ্যাঁ, দেরি হয়ে যাচ্ছে। চলো তোমাকে নামিয়ে দিই। না না, আমি একা যেতে পারবো। সমুদ্র ওর ফোন ওর হাতে দিয়ে তার কথাটাকে বিন্দুমাত্র দাম না দিয়ে বলল, গাড়ি নিয়ে এসে লট থেকে দাঁড়াও এখানে। সমুদ্র যেতেই ইভানাও বের হয়। আয়নাকে জড়িয়ে ধরে বলে, তোমাকে নিয়ে সমুদ্র চিন্তা করছিল এই দুর্ঘটনা কিভাবে ঘটল। সাবধানে থাকবে কেমন? বিয়ের আগে মেয়েদের বেশি বের না হওয়াই ভালো, খারাপ শক্তির নজর বেশি লাগে। ওনার মতো স্মার্ট শিক্ষিত মহিলার মুখে এমন কুসংস্কারমূলক কথা শুনে আয়না খানিক চমকায়। পরে মনে পড়ল বাঙালি নারী স্পেস স্যুট পরে চাঁদে গেলেও সন্ধ্যার পর বাসায় ফিরতে চাইবে, কারণ ওদের মতে সন্ধ্যার সময় মেয়েদের অশনি শক্তি নজর দেয়। আয়না বলে ওঠে, আপনি বিয়েতে আসবেন কিন্তু? তোমাদের বিয়ে নিয়ে আমি খুব এক্সাইটেড। সমুদ্রের জন্য খুব খুশি আমি। তোমার মতো একটা সুইট মেয়ে স্ত্রী হিসেবে পাওয়া পরম সৌভাগ্য। অবশ্যই আসবো মা। সমুদ্র গাড়ি নিয়ে আসলে আয়না ফ্রন্ট সিটে বসলো। সে তাদের মধ্যকার সম্পর্কের কোনো বিরূপ ধারণা দিতে চায় না মিসেস ইভানাকে। আয়না বসতে সমুদ্র গাড়ি টান মারল। আপনি রেগে আছেন? না, রাগার মতো কিছু হয়নি। তাছাড়া
ওয়াশরুমে আটকা পড়েছিলাম, ক্ষতি হওয়ার মতন তো কিছু ঘটেনি, মরতে তো আর ধরিনি। সমুদ্র তৎক্ষণাৎ গাড়ি জোরে ব্রেক কষে। আয়নার মনে হচ্ছিল নিশ্চয়ই অ্যাক্সিডেন্ট করবে এই লোক। ওনার গাড়িতে উঠতে এই জন্য ভয় লাগে কখন দুর্ঘটনা ঘটায়। কি হলো? সিট বেল্ট পরনে। আয়নার খেয়াল হয় সে সিট বেল্ট লাগায়নি, এই জন্যে এত জোরে কেউ হার্ট ব্রেক কষে। ওনাকে কে যে লাইসেন্স দিয়েছে গাড়ি চালানোর। আয়না সিট বেল্ট টেনে আনতে ধরলে কিছু সমস্যার সম্মুখীন হলো। সমুদ্র একটু তার দিকে এগিয়ে এসে বেল্ট টেনে লাগিয়ে দিয়ে বলল, মৃত্যুর কথা মুখে আনবে না কোনোদিন। আয়না এবারে ওনার চোখের দিকে তাকিয়ে রইল। ওই যে কেমন অদ্ভুত পারফিউমটার গন্ধ নাকে এসে লাগলো। নীলচে চোখের দিকে তাকাতেই কেমন মন ব্যাকুল করা নাম না জানা অনুভূতি হতে লাগলো তার। মানুষপটে ওনার রেগে চিৎকার দিয়ে আমার বউ শব্দটা ভেসে উঠতেই ফোলা গাল দুটো টমেটোর মতো লাল হয়ে ওঠে। হুট করে সবকিছু খুব ভালো লাগতে লাগলো। এই যে সূর্য ডুবতে থাকা, আকাশে কমলা বর্ণ ধারণ করা, পাখিদের আকাশে তাড়াহুড়ো করে নিরে ফেরার ব্যস্ততা, সবকিছুই আজ ভিন্ন লাগছে তার। তবে কি আজ বিশেষ কিছু হয়েছে? কি হয়েছে? নাম না জানা, একদম অজানা, কেবল সাহিত্যে পড়া এক অন্যরকম ভাসমান অনুভূতির সঙ্গে সবে পরিচয় হলো তার। কি সেই ভাসমান অনুভূতি? নাম কি তার? আয়নার উত্তর জানে কিন্তু মানতে চায় না, কোনোভাবেই চায় না। এমন দুঃসাহসিক অনুভূতির সম্মুখীন হওয়ার শক্তি নেই তার। সমুদ্র আজ একদম বাসার সামনে এসে গাড়ি থামায়। আয়না নামতে চাইলে নিজে থেকে এসে বলে ওঠে, শোনো, আমাকে স্যার বলে ডাকার প্রয়োজন নেই, আজকে থেকে আরো প্রয়োজন নেই। আয়না নেমে দরজা লাগাতে লাগাতে বলল, স্যার আমাদের বাসায় আসেন, আপনি আসলে বাবা খুশি হবেন। সমুদ্র একটু কড়া নজর ছুড়ল তার দিকে, তবুও আয়না ফের বলল, আসি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সমুদ্র গাড়ি ঘুরাতে ঘুরাতে ভাবে আম্মু বলে সে নাকি ভীষণ ঘাটতারা, কিন্তু আয়না যে তার চেয়েও 2 ধাপ এগিয়ে ঘাটতারামিতে, এটা আম্মু জানে না। জানলে নিশ্চয়ই 2 ঘাটতারাকে এক ছাদের নিচে রাখার বুদ্ধি করতেন না একদম। আয়না বাসায় আসলো। আজ ওর দাদা দাদি এসেছে বড় চাচার বাসা থেকে। দাদা দাদি তাদের সঙ্গেই থাকেন, কিন্তু কয়েক মাস ধরে কি যেন হলো, বড় চাচা দাদা দাদিকে নিজের সঙ্গে রেখেছেন। এত বছর তাদের খোঁজও নিতেন না, এখন হুট করে এত দরদ যে তাদের সঙ্গে থাকতেই দিচ্ছে না। আয়নার খটকা লাগে, হচ্ছেটা কি? সে আসতেই বারান্দা থেকে মিউ মিউ শব্দ তুলে তার আদরের বিড়াল মিলি দৌড়ে এসে তার পায়ে ঘেঁষে দাঁড়িয়ে রইল। মিউ মিউ শব্দ তুলে আদর চাইছে সে। আয়না তাকে কোলে তুলে নিল। তার বিড়াল খুব পছন্দ। একবার কোন কে ড্রামা দেখে এমন বিড়ালের আবদার বাবার কাছে করেছিল। বাবাও বিষয়টা সিরিয়াস নিয়ে নেন। এজন্যই বাবা বিদেশ থেকে স্পেশালি ফোস্টার হোম থেকে তাকে এই পার্সিয়ান ক্যাটটা পেট হিসেবে পালার জন্য দিয়েছে। আয়না তাদের বাসার সাহায্যকর্মী হালিমাকে ডাকে। হালিমা বুয়া অনেকদিন ধরেই তাদের বাসায় আছে। আয়না বলে উঠে, খালা, আপনি মিলির জন্য মাছ সেদ্ধ করেছেন? হ্যাঁ আপামনি। ওকে ঠিক মতো খাইয়েছেন আজ? 3 বেলা এই ভোটকা বিড়ালটারে খাওয়াইছি আপামনি। 2 বার পটিও করছে, সব দিয়ে সাফ করে রাখছি। ওর মাছটা আনেন, আমি এখন খাইয়ে দিই। আর হ্যাঁ, মিলিকে একদম ভোটকা বলবেন না, ওর নাম ধরে ডাকবেন। হালিমা খালা যেতে যেতে বকতে লাগলেন, গরিব মানুষ মাছ খাইতে পারে না, আবার বড় লোকরা বিলাইকে 3 বেলা মাছ খাওয়াইয়া ভোটকা বানায়। আয়না যখন মিলিকে মাছ খেতে দিচ্ছিল ওই সময় ফাহাদ সাহেব এসে মেয়ের পাশে বসলেন। এরপর বলে ওঠে, শুধু বিড়ালকে মাছ খাওয়ালে হবে, নিজেকেও মাছ খেতে হবে? আয়না অসহায় মুখ করে বলে, মাছ খেতে একদম ভালো লাগে না বাবা। উনি মেয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, দাদা ভাই আসার সময় বড় ইলিশ এনেছে, পদ্মার ইলিশ, সরিষা দিয়ে রান্না করা হয়েছে। ইলিশের ঘ্রাণে বাসা মোমো করছে, খুব টেস্ট হবে কিন্তু। আমি খাইয়ে দিচ্ছি। আয়না বুঝলো বাসায় যে আষ্টে গন্ধ হচ্ছে ওটা ইলিশ মাছের। সে বলে ওঠে, বাবা প্লিজ না, তুমি খাও। আমার মেয়েরা না খেলে আমারও খেতে ইচ্ছে হয় না। বাবার জন্য হলেও আয়নার ইলিশ অপছন্দ হওয়া সত্ত্বেও খেতে বসে। সবাই মিলে খেতে বসেছে। অনেকদিন পর বাসায় এই দৃশ্য দেখা যাচ্ছে। দাদা দাদি এসে বসলেন, আলিয়াও এসে বসেছে। ফাহাদ সাহেব মাছের কাটা বেছে আয়নার প্লেটে তুলে দিচ্ছেন। আয়না বাধ্য মেয়ের মতো খেয়ে নেয়। আয়না আলিয়া খাওয়া শেষ করে ভিডিও কল নিয়ে ব্যস্ত হয়। পিউ সমুদ্রের বোনের সঙ্গে অনলাইন শপিং নিয়ে আলোচনা করবে। ফাহাদ সাহেবের এসবে আগ্রহ নেই। সে তার বাবা মায়ের সাথে ড্রয়িং রুমে বসলেন। তার বাবা মায়ের বার্ধক্য বয়স চলছে, অসুস্থতা লেগেই আছে, তবে তারা আয়নার বিয়েতে খুব খুশি। তার বাবা বলে ওঠে, তোমার ভাই মনে হয় বিয়েতে আসবে না। শুনেছি আব্বা। আয়নার দাদা বলে ওঠে, ওরা চাচ্ছিল পিয়াসের সঙ্গে আয়নার বিয়ে হোক, কিন্তু বাবা তুমি তো অন্য কোথাও বিয়ে ঠিক করলে। ফাহাদ সাহেব বললেন, আমার মেয়ের জন্য সমুদ্রের মতো ছেলেই খুঁজছিলাম। বিয়ে তো সৃষ্টিকর্তার আদেশে হয়, আমাদের কারো কোনো হাত নেই এতে, আমরা উছিলা মাত্র। আমার মেয়ে সমুদ্রের সঙ্গে জোড়া লেখা ছিল, এই জন্য বিয়েটা হচ্ছে। পিয়াসের সঙ্গে ওর জোড়া লেখা নেই, পিয়াসের সঙ্গে হচ্ছে না।
সমুদ্র আজ 7টার মধ্যে বাসায় ফিরেছে। ইদানিং দেরি করছে না। মা করা আদেশ জারি করেছে, বিয়ের আগ অবধি 7টার আগে বাসায় ঢুকতে হবে। যথা আজ্ঞা তার মায়ের আদেশ পালন করছে। ফ্রেশ হয়ে গোসল সেরে নিজের রুম থেকে বের হলো। ডাইনিংয়ে আসতেই মা আর ছোট বোন পিউয়ের হাসির আওয়াজে সে ড্রয়িং রুমে পা রাখে। ওদের দুইজনকে একসঙ্গে হাসতে দেখে সে শান্তি অনুভব করে। বাসার সদস্যরা হাসি খুশি থাকলে বোঝা কাঁধ থেকে নামে, অনুতপ্ততা কমে। সে এগিয়ে গিয়ে বলল, আম্মু, নতুন প্রজেক্টটা নিয়ে একটু ডিসকাশন ছিল, আমাকে একটু সাহায্য করো। মিসেস রোদেলা বকা দেওয়ার ভঙ্গিমায় তার দিকে তাকিয়ে বলে, ওরে আমার ব্যবসায়ী পুত্র রে, কাজ টাজ অনেক করেছিস, আজ থেকে সব বাদ। অনেক ব্যবসা দেখেছিস, কালকে থেকে আর অফিস যাবে না। শুক্রবার আসতে অনেক দেরি, কাল তো ফরেন ক্লায়েন্টদের সঙ্গে স্পেশাল মিটিং আছে। রোদেলা বলে, বস তুই বাপ, এত কাজ করার দরকার নেই। সমুদ্র বসলো। তার মা বলে ওঠে, তোর জন্য শেরওয়ানি দেখছি, দেখ কোনটা পছন্দ হয়। তুমি চুজ করো, তোমার পছন্দ বেশি ভালো। মিসেস রোদেলা একগাল হেসে ছেলের মাথায় হাত বুলিয়ে আদর করে দিলেন। আজ সে অনেক খুশি। 6 মাস পর আজকে তার স্বামী আবেগের হেলথ রিপোর্ট ভালো এসেছে, নেগেটিভ কিছু নেই এই রিপোর্টে। পিউ বলে ওঠে, ভাইয়া, ভাবির জন্য কি দেখবো? ভাবিকে কিন্তু তুমিই বিয়ের ব্রাইডাল আউটফিট দিবে। তোমার কোনো সাজেশন আছে? এনি রিকোয়ারমেন্ট অ্যান্ড ডিমান্ড? সমুদ্র জীবনের কোনো এক খণ্ডাংশে কল্পনা করেছিল তার নববধূ বেশে লাল শাড়ি পরিহিতা কেউ একজন থাকবে। একবার ভাবলো এই শখের কথা বলবে না, দরকার কি শখ পূরণের? এত শখ পুষে হয়টা কি যদি শখের মানুষই না রয়? তবুও বলে ফেলে, ওর জন্য লাল ব্রাইডাল কাঁথা শাড়ি দেখ পারলে। পিউ ভাইয়ের মুখে এমন কথা শুনে সাথে সাথে ফোন ঘুরিয়ে সমুদ্রের সামনে আনে। সমুদ্র কোনোদিনও ভাবেওনি পিউ ভিডিও কলে আয়নার সাথে কানেক্টেড ছিল। কেমন অস্বস্তি লাগলো তার। আয়না ভিডিও কলে আছে জানলে সে কোনোদিনও নিজের শখখানার কথা বলতো না। পিউ মায়ের সামনেই বলতে লাগে, ওর জন্য কাতার লাল শাড়ি। যতই মডার্ন কালচারে লাইফ লিড করুক না কেন, বাঙালি ছেলেরা মায়ের সামনে এমন পরিস্থিতিতে পড়লে লজ্জা পায়, নাজুক অবস্থা হয়। সমুদ্র সামান্য ভেবাচাকা খেয়ে এদিক ওদিক করে চোখ নিচু করে। পিউ বলতে থাকে, এই ভাইয়া, আর ইউ ব্লাশিং? সমুদ্র থেমে থেমে বলে, ব্লাশিং ফর হোয়াট এন্ড ওয়াই? আই নট এট অল। পিউ তার গালের দিকে ইঙ্গিত করে বলে, দেখো দেখো, তোমার গাল লাল হয়ে গেছে। এরপর আয়নাকে ইশারা করে বলে, তাই না ভাবি? মিসেস রোদেলা হাসছিলেন ওদের এসব কাণ্ড দেখে। সমুদ্রের দশা নাজুক হলেও প্রকাশ না করে তেজি গলায় বলে, গাল লাল হয় অ্যালার্জি হলে। আমার মনে হয় অ্যালার্জির সমস্যা দেখা দিচ্ছে। ফোনের স্ক্রিন থেকে আয়নার অট্টহাসির আওয়াজ পাওয়া গেল। সমুদ্র সব লজ্জা ভুলে সরাসরি ভিডিও কলের স্ক্রিনের দিকে তাকায়। সমুদ্র রুমে এসে ক্লান্ত শরীরে বারান্দায় গিয়ে দাঁড়ালো। সারাদিন সবার সামনে স্বাভাবিক থাকলেও একদম মনের কোণে ক্ষুদ্রাংশতে হলেও সে ভালো নেই। মনের কোথায় জানি খুব সূক্ষ্ম কিন্তু তীব্র একটা বেদনা অনুভব হয়। এই বেদনার কথা কাউকে বলতেও পারে না। আর তার অনুভূতি, মন সব যেন জড় পদার্থের ন্যায় হয়ে গেছে। মাঝে মধ্যে মনে হয় মানুষ না হয়ে টেবিল চেয়ার হলে ভালো হতো। নো ফিলিংস, নো ইমোশন। সে সিগারেট ধরালো। রুমে একা থাকলে, কাজ না থাকলে সে বারান্দায় সিগারেটের ধোঁয়া ছেড়ে সময় পার করে, একাকিত্বকে উপলব্ধি করে। একাকিত্বেরও একটা ভিন্ন ব্যথাতুর সুরতাল আছে। সে যতই হেলথ কনসার্ন হয়ে সুগার, রেড মিট খাওয়া বাদ দিক, কিন্তু সিগারেট ছাড়ে না। ডায়াবেটিস কন্ট্রোলে রাখার জন্য চিনি বাদ দিচ্ছে। অন দ্য আদার হ্যান্ড, মন কন্ট্রোলে রাখার জন্য ভালোবাসা বাদ দেওয়া লাগছে। সিগারেটের প্যাকেট থেকে চতুর্থ সিগারেট বের করে সময় দেখলো 1:45 বেজে যাচ্ছে। ঘুম দরকার তার। গতকাল কেবল 4.5 ঘন্টা ঘুমিয়েছে, কিন্তু সে জানে বিছানায় শুলে ঘুম আসবে না। সিগারেট খেতে খেতে রাস্তার দিকে তাকিয়ে রইল। সে ভাবলো ফুসফুস জ্বালানোর ব্যবস্থা আছে, কিন্তু হৃদয় জ্বালানোর কোনো ব্যবস্থা নেই কেন? আচ্ছা, ফুসফুস তো হৃৎপিণ্ডের খুব কাছের সঙ্গী। কোনো ভাবে কি ফুসফুস জ্বলতে জ্বলতে হৃদয়ের দহন জ্বালাতে পারে কি? সে আকাশের দিকে তাকিয়ে জ্বলন্ত সিগারেট হাতে রেখে করুণ গলায় গায়, সেই তুমি কেন এত অচেনা হলে, সেই আমি কেন তোমাকে দুঃখ দিলে, কেমন করে এত অচেনা হলে তুমি। আচানক মস্তিষ্কের সেরিব্রাম থেকে রেফারেন্স মেমোরি বেশ কিছু মিষ্টি স্মৃতির স্মরণ করিয়ে দেয়। সে ক্রমশ শান্ত হয়ে যায়। ভেতরটায় অশান্ত স্রোত আছড়ে পড়ছে। হুট করে হাতে গরম কিছু অনুভব হয়। তার হুঁশ আসে। দ্রুত হাত থেকে সিগারেট ফেলে দেয়। এরপর ব্যথায় জ্বলতে থাকা হাত দিয়ে মোবাইল ফোন বের করে গ্যালারিতে যায়। গ্যালারির বিশেষ ফাংশনে একটা মাত্রই ছবি রাখা ছিল, একটা মেয়ের ছবি।
মেয়েটার মুখে খুব স্নিগ্ধ একটা হাসি। তার পাশে সমুদ্র গিটার ধরে বসে আছে। সমুদ্রের দৃষ্টি মেয়েটার দিকে, আর মেয়েটা হাসছে ক্যামেরার দিকে তাকিয়ে। কোমল তরতাজা বাতাসে মেয়েটার সিল্কি চুল এসে হামি খাচ্ছে সমুদ্রের চোখে মুখে। তবুও সমুদ্রের চোখে বিরক্তি নেই, আছে কেবল একগুচ্ছ মুগ্ধতা। কি জীবন্ত ছবিটা, মনে হচ্ছে এই ছবি তোলার সময়টা মাত্র ঘটলো। আচ্ছা, সময়ের কি পুনরাবৃত্তি ঘটে? যদি ঘটে থাকে তবে আবারও এই সময়টায় ফিরে যেতে চায়। প্রকৃতি কি পারবে এই সময়টায়, এই দিনটায় তাকে ফেরত পাঠিয়ে সময় থামিয়ে দিতে? সামান্য হাসল সে। এত ছেলে মানুষই ভাবনা ভাবলে কিভাবে জগৎ সংসার চলবে? সে রুমে ফিরে আসে। আজকেও একবার চেষ্টা করলো ছবিটা ডিলিট করার, কিন্তু এত সুন্দর ছবিটা ডিলিট দিতে বুক কাঁপে তার। ডিলিট দিলেই হারিয়ে যাবে। এর চেয়ে বরং মস্তিষ্কের সেরিব্রামে ধারণকৃত স্মৃতি নিপাত যাক। সে আস্তে করে বলে, প্রিয় স্মৃতিরা, তোমরা হারিয়ে যাও কোন এক অতলে, ধ্বংস প্লিজ। ঘুম ঘুম চোখে শুতেই ভীষণ মাথা ব্যথা অনুভব হয় তার। দুদিন বাদে তার বিয়ে, সম্পূর্ণ নতুন এক জীবনে যাত্রা শুরু করতে যাচ্ছে। এই রুমে তার উপর তার জীবনে অন্য কেউ আধিপত্য স্থাপন করবে। সবটা তার ইচ্ছেতেই হচ্ছে। জীবন থামিয়ে রাখতে চায় না সে। চলমান এই মানব জীবনে আর 10টা মানুষের মতোই বাঁচতে চায়। অথচ চোখ বুঝলেও আজও অন্য কারো কথা মনে পড়ে। হায় রে জীবন! কাউকে ভুলে যাওয়া কখনো সখনো খুব কঠিন ব্যাপার, কারো জন্য আবার খুব সহজ। পরদিন সকালবেলা একদম আলো ফোটার পর সমুদ্রের ঘুম ভাঙে। ক্লান্তির কারণে গভীর ঘুম হয়েছিল। বেশ ফ্রেশ লাগছে এখন। ফোন হাতে নিতেই অফিসিয়াল সব মেসেজ, ইমেল নোটিফিকেশন পেল সে। আজকে বিয়ের আগে লাস্ট ডে অফিস। কালকে শুধু দুপুরে ক্লায়েন্টের সঙ্গে বিশেষ মোলাকাত আছে। ওটা কাজের কিছু নয়, বরং বিনোদনের জন্য আমন্ত্রিত সময়সূচি। বেডে শুয়ে আয়নাকে ইমেল ও মেসেজ করে আজকে ছুটি দিয়ে দিল সে। বিয়ের আগে আর অফিসে আসার দরকার নেই ওর। তবে ইমেলের শেষ ভাগে লিখে দিল খুব কাজ করতে মন চাইলে যেন অনলাইনে কাজ করে ও। এরপর রুম ছেড়ে বের হয়। ড্রয়িং রুমে আম্মুকে পাওয়া গেল। নিউজ পেপার পড়ছেন সে। সমুদ্র মায়ের কাছে যেয়ে বলে, গুড মর্নিং আম্মু। গুড মর্নিং। নাস্তা দেব? দাও। আব্বু কেমন আছে? ভালো। তোমার বাবার শরীর ভালো? গত 2 দিন ধরে ঠিকঠাক খাচ্ছেও। সমুদ্রের মন কিছুটা হলেও ভালো হলো। নাস্তা খেতে খেতে সে বলে ওঠে, আজকে অফিসে সব কাজ ছেড়ে ফিরবো, একটু লেট হবে, প্লিজ জলদি বাসায় আসার জন্য জোরাজুরি করো না। আচ্ছা, কিন্তু একবার আয়নার সঙ্গে শপিং এ যেতে হবে। কেন? অনলাইনে সব সিলেকশন করলো? না, ব্রাইডাল শাড়িটা ডিরেক্ট গিয়ে কিনবে। 1 ঘন্টার মধ্যে ব্লাউজ ওরাই বানিয়ে দিবেন। বিকেলের দিকে ওকে নিয়ে যাবি বনানীতেই শোরুম। আচ্ছা। সমুদ্র আর কথা বাড়ায় না। বিয়ে করার সিদ্ধান্ত যখন নিয়েছে, সব প্রকার কাজেই তাকে অংশগ্রহণ করতে হবে। ছোট করে দম ফেলল সে ভাবেওনি আসলেই তার বিয়ে হয়ে যাবে এত দ্রুত। 6 মাস আগেও বাবার বিজনেস পার্টনারের বড়লোকের সুন্দরী মেয়ের সাথে বিয়ের কথা চলছিল। ওখানেও কথা আগাচ্ছিল বেশ দ্রুত গতিতে। কিছু আনুষ্ঠানিকভাবে ঘটার আগে সমুদ্র মেয়েটার একটা স্ক্যান্ডালের প্রমাণ পায়। তারপর মেয়েটাকে ভীষণ রকম অপমান করে। মেয়ের বাবা তার বাবার সঙ্গে খুব ঝামেলাও করেছিল। এতে বিন্দুমাত্র চিন্তা ছিল না সমুদ্রের। কিন্তু এই ঘটনার পরপর বাবার হার্ট অ্যাটাক হলো। তখন থেকেই সব বদলে যেতে শুরু করে। আম্মু বাবার অসুস্থতায় ভীষণ ভেঙে পড়ল। বাসার পরিবেশ বদলে গেল। বাবার অপারেশন করতে হয়েছিল। অপারেশনে কোনো প্রকার সমস্যা হয়নি, সাকসেসফুলি সব হয়েছে। বাবাকে হাসপাতাল থেকে যেদিন বাসায় আনা হলো, সমুদ্র সবচেয়ে বেশি খুশি ছিল। সেদিন রাতে বাবা তাকে অফিসে সবকিছু হ্যান্ড ওভার করে দেয়। বেশ কিছু কাগজপত্র হাতে তুলে দেয়। ওই সময় সমুদ্রের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। সে মেডিকেলে পড়েছে। ঢাকায় ব্যাক করার পর প্রাইভেট একটা হসপিটালে কাজ করছে। সে কিভাবে ব্যবসা সামলাবে? কিন্তু তার বাবা নাকি আপাতত অফিসে বসবেন না, তার রেস্ট দরকার। হাঁপিয়ে উঠেছেন সে। এখন কিছুদিন বাসায় পরিবারকে সময় দিতে চান। সমুদ্র ছোটবেলা থেকেই বাবাকে সারাদিন কাজ করে যেতেই দেখেছে। তিলে তিলে নিজের হাতে গড়া ব্যবসা প্রতিষ্ঠানটার মালিক তার বাবা। বাবার পাশে থেকে তার মাও সব ধরনের সহযোগিতা করে এসেছে। দুইজনে মিলে এতদিন ব্যবসা সামলে এসেছে, যার দরুন ঢাকা শহরে তারা রাজার হালে বসবাস করছে। অভাব কাকে বলে সেটা চোখে দেখেনি। কিন্তু বাবা যখন অবসরে চলে গেল, তার মাও অফিসে যাওয়া বাদ দিলেন। মা ভীষণ স্বামী ভক্ত মহিলা। স্বামী অসুস্থ এমত অবস্থায় সে অফিসে যাবে না, স্বামীর সঙ্গেই থাকবেন বলে জানান দিল। সমুদ্র বুঝলো তার মা বাবা অবসর চাচ্ছেন। ওদিকে তাদের বিজনেস পার্টনারের সঙ্গেও রিলেশন ভালো নেই। অফিস গিয়ে তদারকি না করলে কে জানে 2 দিন পর ওরা বিশ্বাসঘাতকতা করবে না, এটার কোনো গ্যারেন্টি নেই। না পারতে সমুদ্র ব্যবসার হাল ধরতে রাজি হয়। ওই দিন প্রায় 6 বছর পর তার বাবা তাকে অনুরোধের স্বরে নিজে থেকে কিছু কথা বলে।
একটা বিশেষ কারণে তাদের পিতা পুত্রের সম্পর্কের অবনতি হয়েছে। আজও সম্পর্কের সমীকরণের কোনো উন্নতি আসেনি। বাবা নিজে থেকেই কথা বলেছে তার সঙ্গে, এতেই সমুদ্র আবেগে আপ্লুত হয়ে যায়। নইলে কোনোদিনও এত প্যারাদায়ক ব্যবসা সামলাতে রাজি হতো না। সেদিনই বাবা তাকে সাপ বলে দেয় এই বাসায় থাকতে হলে দ্রুত বিয়ে করে সেটেল হতে হবে। মাও ভীষণ জোরাজোরি করে সমুদ্র যেন আর কখনো বিয়ে নিয়ে ঝামেলা না করে। তখন কেবল বাবার অসুস্থতার কথা ভেবে বলে দিয়েছিল, এক প্রকার ওয়াদা করেছিল বিয়ে করতে রাজি সে। তার বাবা মা নেক্সটে যে মেয়েই পছন্দ করবে তাকেই বিয়ে করবে, তবে আক্ট করবে আগে পারিবারিকভাবে। প্রথমেই ঘটা করে কিছু করতে ইচ্ছুক নয় সে। আগে পারিবারিকভাবে বিয়ে করে রাখবে, বাইরের কেউ এ ব্যাপারে জানবে না। পরে সময় মতো বউ বাড়িতে আনবে, বড় অনুষ্ঠান হলে হবে পরবর্তীতে। কে জানতো বাবা অসুস্থ থাকলেও তার কোনো পরিচিত ভার্সিটির ফ্রেন্ডের মেয়ের সাথে বিয়ে পাকা করে ফেলবে, তাও এত দ্রুত। সমুদ্রের সব শর্তেই মেয়ে পক্ষ রাজি। সবই ভাগ্য, নিয়তিতে তার সঙ্গে আয়না আছে, এজন্য এত ঝড়ঝাপটা চললেও ওর সাথে বিয়ে হচ্ছে। যে ভাগ্যে থাকে তাকে এমনই সহজভাবে প্রাপ্তিস্বরূপ পাওনা চায়, আর যারে চায় সে যদি ভাগ্যে না থাকে তাহলে সারা দুনিয়ার সঙ্গে যুদ্ধ করলেও পাওন যাইব না। অফিসে আজ বেশ কিছু মিটিং করেছে সে। কয়েকবার আয়নার ডেস্কেও চোখ গেল, ওর ডেস্ক ফাঁকা। সমুদ্র লাঞ্চ ব্রেকের আগে অনলাইন মিটিংয়ে বসলো, তার আগে শিডিউল দেখে নেয়। বিকেলের দিকে বের হতে হবে, এর আগে কাজ সব গুছিয়ে রাখতে হবে। আয়নার আজ দেরি করে ঘুম ভাঙে। 11টার পর উঠে সে হুট করে অনেক ঘুম কোথা থেকে ভর করেছে চোখে। সে ঘুম থেকে উঠে ফোন হাতে নেয়। সমুদ্র তাকে 6:30টায় হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দিয়েছে আর 6:35 একটা অফিসিয়াল ইমেল দিয়েছে। সে মেসেজ খুলতেই হতবাক হলো। গুড মর্নিং উইশ করেছে তাকে। এই প্রথম কোনো ছেলে তাকে সকালে গুড মর্নিং উইশ করলো, তার মন ভালো হয়ে যায়। সে হেসে দিল, আবার আফসোস হলো কেন এত বেলা করে উঠে গুড মর্নিংটা হারিয়ে ফেললো। ইমেল খুলে দেখলো তাকে ছুটি দিয়ে দিয়েছে। আজ ছুটি না দিলেও সে যেত না। পরক্ষণে তাকে বেশ চিন্তিত হতে দেখা গেল। সে মনে মনে ভাবে সমুদ্রের কাছ থেকে বিষয়টা লুকানো কি ঠিক হচ্ছে? ওর তো আয়নার ব্যাপারে সবটা জানার অধিকার আছে। কি করবে সে? জানিয়ে দিবে সবটা? আয়না ফ্রেশ হয়ে রুম ছেড়ে বের হতে মিলি দৌড়ে এলো, তার পায়ের কাছে ঘেঁষে দাঁড়ালো। সে মিলিকে গুড মর্নিং বলল। উত্তরে মিলি লেজ নাড়িয়ে মিউ মিউ বলে। এরপর দাদা দাদি আলিয়া এমনকি হালিমা বুয়াকেও সে এই বেলা 11টায় গুড মর্নিং উইশ করে। আলিয়া তখন কর্নফ্লেক্স খাচ্ছিল। সেই প্রথম আপাকে সকালবেলা উঠে এত খুশি দেখলো। ওর আবার কি হলো? সবাইকে গুড মর্নিং বলছে, এমন আচরণ আজই প্রথম। সে আমলে নেয় না, বরং নিজের আপাকে দেখতে ব্যস্ত হয়ে পড়ল। আপাকে আজ অন্যরকম সুন্দরী লাগছে। হালিমা বুয়া পরোটা আর সবজি তুলে নিয়ে বললেন, আপামনি আপনারে একদম ঝাক্কাস রূপবতী লাগছে। আপনার বিয়ের ফুল ফুটে গেছে তবে। আয়না বলে ওঠে, বিয়ের ফুল কিভাবে ফোটে হামিলা খালা? হালিমা বুয়া বেশ জ্ঞানী ভাব ধরে বলে, প্রত্যেকটা মেয়ের জন্মের সময় ভাগ্য নির্ধারণ করা থাকে। নির্ধারিত মানুষটা জীবনে আসলে ভাগ্য ফুল ফোটে, তখন মেয়েদের রূপ বেড়ে যায়। আপামনি আজকে আপনারও ভাগ্য ফুল ফুটছে, এজন্য দেখেন কি সুন্দর লাগছে আপনারে, কারো নজর না লাগুক। আয়না সামান্য হাসলো। গতকাল সে আর আলিয়া পার্লার থেকে ফেসিয়াল করে এসেছে, এজন্য বুঝি ফর্সা ফর্সা লাগছে, নাকি আসলে সমুদ্রের জন্য তার ভাগ্য ফুল ফুটেছে? সে লাঞ্চ ব্রেকে কল লাগায় সমুদ্রকে। প্রথমবার ধরলো না, দ্বিতীয়বার সমুদ্র কল ধরে একটু লো ভয়েসে বলে, হ্যাঁ না বলো, কিছু বলবে? তখন ফোনের ভেতর থেকে আয়না অন্য মানুষের আওয়াজ পেল। সমুদ্র বলে, মিটিং আছে, অফিসিয়াল কিছু বলবে? না। ব্যক্তিগত কিছু? সমুদ্র লো ভয়েসে বলে ওঠে, তাহলে বিবি সাহেবের পার্সোনাল স্পেস লাগবে, তাই তো? সেজন্য একটু অপেক্ষা করুন, আমি 4টার মধ্যে তোমার বাসার সামনে আসবো, তারপর শপিং এ যাবো। আয়নার কেমন শিহরণ বয়ে যায়। সমুদ্র এত সুইট ভাবে কথা বলতে পারে তার বিশ্বাসই হচ্ছে না। সে কল কেটে দিল। তারপর প্রায় 2 ঘন্টা ধরে সাজুগুজু করলো। গোলাপি রঙের একটা সালোয়ার কামিজ পরে নেয়। সত্যি 4:30টার মধ্যে সমুদ্র তার বাসার নিচে উপস্থিত হয়। আয়না গ্যারেজে নেমে গিয়ে গাড়িতে উঠে পড়ে। সমুদ্র সোজা বনানীর উদ্দেশ্যে ছুটে। গাড়িতেই সমুদ্র বলে ওঠে, কিছু বলার ছিল নাকি? হ্যাঁ বলো। আমি আসলে আপনার থেকে কিছু হাইড করতে চাই না। বয়ফ্রেন্ড আছে নাকি? থাকলে মিট করাই দাও, ট্রিট নেই জামিন ল থেকে। আয়না বিস্ফোরিত চোখে তার দিকে তাকায়। কারো হবু স্বামী এই বিষয়টা এত সহজভাবে নিবে বলে মনে হয় না তার। সমুদ্র গাড়ি চালাতে চালাতে বলল, কি হলো, কি ভাবছো? বয়ফ্রেন্ড আবার আবেগে হাত কেটে ফেলেছে নাকি? আয়না বুঝলো নিশ্চয়ই মজা নিচ্ছে ও, কিন্তু আয়না মন খারাপ করে মাথা নিচু করে ফেলে। সমুদ্র যেন এবার সিরিয়াস হলো। সে বলে ওঠে, কি হয়েছে? আসলে
আসলে নকলে যা বলার বলে ফেলো। নকলে কি প্রেমিক আছে? সমুদ্র। সমুদ্র একটু হতভম্ব হলো। এই প্রথম মেয়েটা তাকে তার নাম ধরে ডাকলো। নিজের নামটা তার এমনিতেই খুব পছন্দ, আজকে আরো বেশি পছন্দ হওয়ার একটা কারণ পেল। সে বলে, বলো। আমার একটা অসুখ আছে। সবারই অসুখ থাকে, অসুখ আছে জন্য আমরা ডাক্তারি পড়ি। তো অসুখটার জন্য ভবিষ্যতে ইম্প্যাক্ট পড়লে? পড়বে। উফ, আপনি বুঝছেন না কিছুই। সমুদ্র গাড়ি থামিয়ে পার্ক করলো রোডের এক সাইডে। এরপর বলে, অসুস্থতা নিয়ে এত আপসেট কেন হচ্ছে? আয়না মাথা নিচু করে বলে ওঠে, আমার পিসিওএস আছে, মানে যদি আমি কখনো মা না হতে পারি তখন তো আপনাকে ঠকানো হবে, এই জন্যই আপসেট হচ্ছি। আমি চাই না আমার অসুখ লুকিয়ে